আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের সেশন আমি রাইট অ্যাওয়ে শুরু করে দিব। আর আমাদের গত ক্লাসে কিছু একটু 5 মিনিট আমরা একটু রিভিশনে যাব। আমাদের প্রথম সবাই একটু ভিডিও অন রাখবেন কাইন্ডলি। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা ব্যাকগ্রাউন্ড অন্য কিছু সেট করা সেই বিষয়ে বলেছিলাম। সেটা হলে একটু প্রফেশনাল লুক আসে, সেটা ভালো। আর হচ্ছে আমাদের আজকে যদি আমরা একটু রিভিশনে যাই, বিশেষ করে আকাশ স্যার আজকে নতুন জয়েন করেছেন। তিনি গত দু ক্লাসে জয়েন করতে পারেননি। হয়তো কোনো একটা জরুরি কাজ ছিল বা কিছু একটা, যাই হোক আশা করি তিনি রেকর্ডেড ইয়াটা দেখেছেন। আমি আশা করব সেখান থেকে নিশ্চয়ই তিনি কিছু বেনিফিটস হলো পেয়েছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম দুই ক্লাসের একটা সামারি যদি আমরা একটু বলি। সেটা হচ্ছে আপনারা আমাকে সাহায্য করবেন এই সামারাইজ করতে গিয়ে। সেটা হলো আমরা প্রথমে অ্যাডোলেসেন্ট সাইকোলজি সম্পর্কে একটু জানতে চেষ্টা করেছি, যেহেতু আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস উই টিচ, তারা হচ্ছে অ্যাডোলেসেন্ট কিশোর, 11 12 13 থেকে শুরু করে 19 20 পর্যন্ত, কলেজ লেভেল পর্যন্ত যারা আছে। সো তাদের সাইকোলজি বোঝা, তাদের মাথায় কি ঘুরে, তারা কিভাবে শেখে কোনো কিছু, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং টিচারদের জন্য ইমপ্লিকেশনস কি, এখন তিনি এটা ক্লাসে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা মেয়ার ব্রিগস পার্সোনালিটি টাইপস সম্পর্কে একটু জেনেছি। এক্সট্রাভার্জন, ইন্ট্রোভার্জন, ইনটুইটিভ, জাজিং, পারসিভিং, সেন্সিং, বিভিন্ন ধরনের স্টুডেন্টস থাকবে এবং মানুষ আছে দুনিয়াতে। এক একজনের সাথে অ্যাপ্রোচ এক এক রকম হওয়া উচিত, এবং তাদেরকে কি রকম টাস্ক দিয়ে আমরা এঙ্গেজ রাখতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম টিচার মাইন্ডসেট সম্পর্কে, গ্রোথ মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটের একটা টিচার তিনি মনে করেন এভরিথিং ইজ পসিবল, এনি স্টুডেন্টস ক্যান বি এই টপার, এনি স্টুডেন্ট ক্যান গেট এই প্লাস অর মোর। এটা হচ্ছে একটা গ্রোথ মাইন্ডসেট টিচারের একটা দৃষ্টিভঙ্গি। আর ফিক্সড মাইন্ডসেট টিচার যারা, যাদের ফিক্সড মাইন্ডসেট আছে, তাদের কথা হলো যে গড বাঁধা, যেরকম আজীবন দেখে এসেছি, ক্লাস নিচ্ছি নিচ্ছি, কোনো প্রোগ্রেস হোক না হোক এটা আমার কিছু যায় আসে না, আমি তো মাস শেষে বেতন পাচ্ছি। আর রুবেল কখনো শোধরাবে না, রিমি কখনো এই প্লাস পাবে না, এরকম একটা ফিক্সড মাইন্ডসেট কিছু টিচারদের থাকে, যেটা আমরা পরিবর্তন করতে বলেছিলাম। যে আমাদের গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, যে আমরা যে কেউ আইনস্টাইন হতে পারবে, যে কেউ স্টিভ জবস হতে পারবে, যে কেউ ইলন মাস্ক হতে পারবে, যদি তার চেষ্টা, পরিশ্রম, ফেইট সবকিছু একত্রিত হয়। তো এই বিষয়ে আমাদের ফার্স্ট মডিউল শেষ হয়েছিল। এটা প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা একটু করে টিচার্স ওয়েলবিং ইন্ট্রোডিউস করেছিলাম। সেখানে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিসেস, মেডিটেশন, এবং একজন টিচার তার কাজকে সহজ করতে কি কি বিষয় করা দরকার, যেমন টিচার্স কমিউনিটি গুলোতে জয়েন করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায়, এবং প্রয়োজনে সিনিয়র টিচারদের হেল্প নেওয়া, নিজেকেই একাই সর্বে সর্বা মনে না করা, কারণ টিচিং একটা ওয়ান ম্যান শো না, এটা একটা টিম ওয়ার্ক, এটা একটা গ্রুপ ওয়ার্ক। আপনি ছাড়াও, আমি ছাড়াও, পৃথিবীতে, দেশে হাজার হাজার লাখ লাখ টিচার আছে, আমরা তাদের সাহায্য নিতে পারবো অনলাইনে, অফলাইনে, এবং এতে কোনো লজ্জা নাই, এতে কোনো অসুবিধা নেই। এবং আমরা বিভিন্ন কোর্স করব, আমাদের লার্নিং জারি রাখবো, আমাদের লার্নিংটা কন্টিনিউ করবো, নিজেদের হেলথ এবং নিজেদের মাইন্ড হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের দিকে আমরা মনোযোগী হবো। এইসব বিষয়ে আমরা আলোচনা করেছিলাম হালকা করে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাসরুম কালচার। আমি আমার স্ক্রিনের দিকে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনের দিকে আমি চলে যাই। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো আমাদের ক্লাসরুম কালচার। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি। ওকে, থ্যাংক ইউ। আমরা আমার স্ক্রিন, আমার স্লাইড গুলো দেখা যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় হলো ক্লাসরুম কালচার। তো আমরা একটু ফাঁকে ফাঁকে টুকটাক নোট নিব। নোটে আমরা ডিটেলস লিখবো না, নোটে আমরা শর্ট হ্যান্ডে লিখবো, যেটা সাচিবিক বিদ্যায় পড়ায়। শর্ট হ্যান্ড, সামথিং কে STH লিখবো, স্টুডেন্ট কে SS লিখবো, টিচার কে T লিখবো। এরকম এভাবে করে আমরা নোট নিব আমাদের মতো করে। ক্লাসরুম কালচার বলতে কি এটা আমরা জানছি। একজন শিক্ষক যখন ক্লাসে যাবেন, আমার এখানে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, যে 4 প্রকারের শিক্ষককে এখানে ক্যাটেগরাইজ করা হয়েছে, এবং এটা নেওয়া হয়েছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, এখানে ASU লেখা আছে। এটা সেখান থেকে নেওয়া হয়েছে, তাদের একটা ইয়া থেকে। এখানে চার টিচারদেরকে 4 প্রকার টিচারের ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছেন অন দ্য টপ।
টপ লেফট একদম উপরে আমার মাউস কার্সর দিয়ে আমি যেখানে ইন্ডিকেট করছি সেখানে দেখা যাচ্ছে যে একজন টিচার, তিনি হচ্ছেন হাই কন্টেন্ট এবং লো টেকনিকের টিচার। এই টিচারটা হলো, তিনি একজন ইউনিভার্সিটি প্রফেসর। তিনি হচ্ছে হাই কন্টেন্ট, লো টেকনিক। তিনি অনেক রিসার্চ করেছেন, রিসার্চ পেপার সাবমিট করেছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওনার টিচিং টেকনিকে অনেক ঘাটতি আছে, প্যাডাগজিতে অনেক ঘাটতি আছে। তিনি মনে করেন যে আমার অনেক জ্ঞান, আমি আমি যেভাবে বলি না কেন সেটা স্টুডেন্টরা নিবে, কিন্তু তিনি টিচিং টেকনিক সম্পর্কে অবগত খুবই কম। তিনি হচ্ছে একজন ইউনিভার্সিটির প্রফেসর। 90% কেসেস এরকম দেখা যায়। আমার কথা তো শোনা যাচ্ছে না আকাশ ভাই, আকাশ স্যার, জি সাইফুল স্যার, জি সবাই? জি 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 জি। দ্বিতীয় হচ্ছে আরেকজন হচ্ছে ইনি ইনি হচ্ছেন লো কন্টেন্ট, লো টেকনিক। ইনি হচ্ছেন লো কন্টেন্ট, লো টেকনিক, মানে ওনার কন্টেন্ট নলেজও কম, টেকনিকও কম, কিন্তু উনি অনেক ফানি। উনি ক্লাসটা অনেক ফান ওয়েতে পরিচালনা করেন। বেশিরভাগ কিন্ডারগার্টেন স্কুলের যারা একদম প্রাইমারি ইয়াতে পড়ান, ওনাদের অবস্থা এরকম হয়। ওনারা অনেক মূকাভিনয়, হাত পা নেড়ে অনুক্রম করতে পারেন, কিন্তু ওনাদের সাথে কন্টেন্ট নলেজও কম থাকে, টেকনিক ডেলিভারি ইয়াও কম থাকে। পরবর্তীতে আমরা আরেকটা টিচারকে দেখি, সেটা হচ্ছে ইনি ইনি হচ্ছে লো কন্টেন্ট হাই টেকনিক। লো কন্টেন্ট হাই টেকনিক, লো কন্টেন্ট হাই টেকনিক সাধারণত প্রাইমারি বা কিন্ডারগার্টেন স্কুলের টিচারদের মধ্যে আরেকটা গ্রুপের এটা হয়ে থাকে। সেটা হচ্ছে তার জ্ঞান এত বেশি না, যিনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্টের উপর তার আয়ত্ত এত বেশি নাই, বাট ওনার টেকনিক উনি অনেক ভালো করে ডেলিভারি দিতে জানেন। হাই টেকনিক, লো কন্টেন্ট হাই টেকনিক। উনি হচ্ছেন একজন কেজি স্কুলের টিচার, বেশিরভাগ সময় এটা দেখা যায়। এখন আমরা আমরা আইডিয়াল টিচার হতে চাচ্ছি, তারা কোন ক্যাটাগরিতে পড়বো? তারা পড়বো এই ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরিটা কি? হাই কন্টেন্ট, হাই টেকনিক। আমার কন্টেন্ট নলেজও রিচ হতে হবে, আমার টেকনিক্সও প্র্যাকটিক্যাল এবং ইফেক্টিভ হতে হবে। আমার আমার সাবজেক্ট নলেজ যেমন আমার থাকবে হাই কন্টেন্ট, প্লাস আমার ডেলিভারি যে টেকনিক, আমার ডেলিভারি দেওয়ার ক্ষমতাও ভালো হতে হবে। এই ক্যাটাগরিতে আমরা পড়তে চাই। আশা করি এই স্লাইডটা সবার বুঝে এসছে। পরের ইয়াতে আমরা চলে যাই। ক্লাসরুম কালচার, হোয়াট অ্যান্ড ওয়াই। কেন আমরা ক্লাসরুম কালচার কেন জরুরি, বা এটা কি জিনিস? এক নম্বর হচ্ছে কার্যকর শ্রেণীকক্ষ সংস্কৃতি একটি নিরাপদ এবং প্রোডাক্টিভ শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার ক্লাসরুমের কালচার বলতে আমি বুঝাচ্ছি, আপনার ক্লাসরুমের সংস্কৃতি বলতে আমি বুঝাচ্ছি আপনার ক্লাসরুমে আপনার অ্যাপিয়ারেন্স, আপনার কথাবার্তা, আপনার অঙ্গভঙ্গি, আপনার স্টুডেন্টদের অ্যাপিয়ারেন্স, তাদের কথাবার্তা, তাদের ওয়ার্ক কি হবে, এই ফুল বিষয়টাকে আমরা ক্লাসরুম কালচার বলছি। এখানে আপনার মূলত কি বলে, কন্টেন্টকে, আপনার যে কন্টেন্ট নলেজ আছে সেটাকে প্রেজেন্ট করা চাইতেও বড় বিষয় হলো আপনার অ্যাপিয়ারেন্স, আপনার অঙ্গভঙ্গি, আপনার কথাবার্তা, আপনার টোন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য এটার নাম দেওয়া হচ্ছে ক্লাসরুম কালচার। এছাড়াও শ্রদ্ধা, সহযোগিতা এবং কার্যকরী শিক্ষাকে উৎসাহিত করে। একটা ভালো ক্লাসরুম, একটা ভালো কালচার আছে এরকম একটা ক্লাসরুম পরস্পরের প্রতি রেসপেক্ট এবং কোলাবোরেশন এন্ড কার্যকরী শিক্ষা, ইফেক্টিভ এডুকেশনকে উৎসাহিত করে। সম্পর্ক গড়ে তোলে, যেটাকে এমন একটা জায়গা মনে করা হয়, স্টুডেন্টরা ক্লাসরুমকে এমন একটা জায়গা মনে করে যে এখানে আমি ফ্রিলি কথাবার্তা বলতে পারি, এটা আমার জায়গা। এটা অমুক স্কুলের না, ধরেন পাহাড়িকা স্কুল ফর এক্সাম্পল, এটা পাহাড়িকা স্কুলের সম্পত্তি না, এটা আমার ক্লাস, আমার আমার ঘরকে আমরা যেভাবে বলি আমার মা, আমার বাবা, এই যেরকম একটা পজিশন নিয়ে বলি, যেরকম অধিকার নিয়ে বলি, ওরকম, যে এটা আমার মা, আমার বাবা, এটা আমার ক্লাস। আমি ক্লাস 8-এ পড়ি, আমি ক্লাস 9-এ পড়ি, আমি ক্লাস 11-এ পড়ি, এটা আমার ক্লাস। এখানে সব আমার অনুযায়ী চলে। এরকম একটা সংস্কৃতি সেই ক্লাসরুমে আপনি গড়ে তুলতে হবে। কারণ এতে করে আপনাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে, সে শিক্ষার দিকে আগ্রহ পাবে। ইতিবাচক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তোলার দিকে মনোনিবেশ করতে হবে। পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমি দিয়েছি হাসুন এবং শুনুন। আমি ডিয়ার টিচার্স, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি মানে আপনাদেরকে যদি পুরো কোর্সে কোনো কিছু আমি দিতে না পারি, শুধুমাত্র যদি এতটুকু আপনাকে আমি দিতে পারি যে আপনি ক্লাসরুমে শুনবেন, হাসবেন, আমার মনে হয় এটা আপনার 50% ওয়ার্ক ডান করে দেবে। আপনি তো আর কন্টেন্ট নলেজ ছাড়া একটা স্কুলের, একটা কলেজের টিচার হননি। আপনার কন্টেন্ট নলেজ আছে, বাট আপনি যখন শুনবেন আর হাসবেন,
ভাই আমি সিরিয়াসলি বলছি, এই শুধু লিসেনিং স্কিল আর স্মাইলিং স্কিল, এই দুটো স্কিল যদি আপনার থাকে, আপনি টিচার হিসেবে সফল হবেন, শতভাগ গ্যারান্টি, শতভাগ গ্যারান্টি। আপনি শুনতে হবে, সে যেই বলুক, যেটাই বলুক, সে সে একদম বুলশিট, একদম ইমপ্রপার, একদম স্ল্যাং, একদম টাইনি ট্রাইফল ম্যাটার নিয়ে সে কথা বলছে, স্টিল আপনাকে শুনতে হবে। আপনি তাকে বোঝাতে হবে, আমি শুনেছি তোমার কথা, আমি বুঝতে পেরেছি। আর হাসুন, হাসির বাইরে কিছু নাই ভাই। হাসি হাসি দিয়ে ওই বড় থেকে বড় ভিলেনকেও জয় করা যায়। সো হাসতে হবে, শুনতে হবে। অ্যাক্টিভ লিসেনিং যেটাকে আমরা বলি, আমি বারে বারে বলছি, অ্যাক্টিভ লিসেনিং যেটাকে আমরা আমরা প্রায়শই ছাত্রদের কথা শুনি না। আমি বুঝে গেছি, ঠিক আছে, বুঝছি আমি তোমার কথা, ঠিক আছে আমি বুঝছি, ঠিক আছে, যাও যাও। তারপরে কদ্দুর কথা বলার পরে আর বলতে দিই না, বসো বসো, যাও তো, এত কথা বললিও না, চুপ করে থাকো। এরকম করি, এরকম করা যাবে না। শুনতে হবে, শুনতে হবে। পরবর্তী আসছি, হাসি একটা স্বাগত এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে, তাই হাসতে হবে। শিক্ষার্থীরা যারা বলে, যা বলে তা মনোযোগ সহকারে শুনতে হবে। সাথে সাথে রিপ্লাই দিব না, চিন্তা ভাবনা করে আপনার আপনার প্রতিক্রিয়া দিতে হবে। কারণ সাথে সাথে রিপ্লাই দেওয়া মানে হচ্ছে ইউ হ্যাভেন্ট লিসেন টু হিম, আপনি তাকে শুনেননি আসলে। আপনি আন্তাজের উপরে, ও বুঝছি বুঝছি আমি তোমার কথা, একটা রিপ্লাই দিয়ে দিছি আপনার এক্সপেরিয়েন্স থেকে। না, সেটা করা যাবে না, আপনি শুনতে হবে। পরবর্তীতে যাচ্ছি, শিক্ষার্থীরা কি বলছে তা রিপিট করুন, খুবই ইম্পর্টেন্ট। আমাদের যত শিক্ষার্থী আমরা পড়াই, আমাদের ছেলে, অনেকের ছেলে মেয়ে আছে ইত্যাদি, অ্যাডোলেসেন্ট যারা, টিনেজার যারা বা আন্ডার টিন যারা, তাদের সাথে কথা বলার অন্যতম একটা আদব বা ম্যানার হলো, সে কি বলেছে এটা আপনি রিপিট করবেন প্রথমে। ও আচ্ছা, তোমার তোমার পেট ব্যথা করছে বুঝি, ও সকাল থেকে, সকাল 9টা থেকে ব্যথা করছে। সে বুঝতে পারবে যে আপনি তার পয়েন্টটা বুঝতে পেরেছেন। ও কি টয়লেটে যাবে, আচ্ছা প্লিজ যাও। আপনি তার পয়েন্টটা বুঝতে পেরেছেন। বুঝতে, ইয়াটা বুঝতে পারোনি, পয়েন্টটা কোনটা, আচ্ছা এই জায়গাটা, মানে ইকুয়াল টু m2 স্কোয়ার, বা এটা বুঝতে পারোনি কোনটা, এই যে এই পয়েন্ট। তখন যখন আপনি স্পেসিফাই করে দিবেন, সে সে বুঝবে স্যার তো আমার কথা শুনেছে, আমাকে আমাকে শ্রদ্ধা করে, আমার কথা শুনেছে, আমাকে গুরুত্ব দিয়েছে, সেজন্য সে যা বলেছে তা আপনি রিপিট করতে হবে। এরপরের সাজেশন হলো শাওয়ার প্রেইজ, সিনসিয়ার প্রেইজ। আমি এখানে উপরে একটা ছোট্ট ইয়া দিয়ে উপরে সিনসিয়ার লেখাটা আলাদা করে লিখে দিয়েছি, কারণ প্রেইজ করার মতো মানুষের অভাব নাই। হ্যাঁ, সব হচ্ছে যে ডিসিটফুল, মিথ্যা কথা বলার মাধ্যমে কিছু একটা পাওয়ার জন্য প্রেইজ করে। আমরা আমাদের বসকে প্রেইজ করি, ভিপি, প্রিন্সিপালকে, ভাইস প্রিন্সিপালকে প্রেইজ করি, ডিরেক্টরকে প্রেইজ করি, আমাদের সমাজের বিভিন্ন ক্ষমতাবান লোকদেরকে আমরা প্রেইজ করি, যাতে করে ওদের থেকে আমরা কিছু পাই বিনিময়ে। বাট আমরা সিনসিয়ারলি প্রেইজ করব, আমরা তাদের প্রশংসা করব, প্রশংসাটা যাতে একনিষ্ঠ অন্তর থেকে হয়। রুবেল, তোমার হাতের লেখা এত সুন্দর, আমি জীবনে এরকম লেখা দেখিনি। রিমি, তোমার কথা বলার ভঙ্গি, ওয়াও, কি বলবো, মন থেকে বলবেন, আপনার চোখে মুখে হাতে ফুটে উঠতে হবে যে আপনি পাম দিচ্ছেন না, আপনি অনেস্টলি সিনসিয়ারলি বলছেন। ভাই, আমি যদি জিজ্ঞেস করি, আলমগীর স্যার, সাইফুল স্যার, সবাইকে বলছি, স্যার আমরা কি ছাত্রদের মধ্যে একটা মানুষ যতই খারাপ হোক, একটা ছাত্র যতই খারাপ, তার মধ্যে কি একটা গুণও, একটা কিছু আমরা পাবো না যেটা আমি প্রশংসা করার মতো? এটা কি পসিবল? ডেফিনেটলি আছে। অবশ্যই আছে। এক একজন একদম ডাকাত আর কি, ওই ডাকাতের মধ্যেও একটা ভালো গুণ আছে না? ঠিক। অবশ্যই আছে। আপনি তার নেগেটিভটাকে ইগনোর করে তার পজিটিভটাকে প্রেইজ করতে হবে। কি বলেন আকাশ স্যার? আপনার ধরেন একজন ছাত্র আছে যার নাম দেবনাথ। এখন দেবনাথ ক্লাসও ঠিক মতো করে না, স্কুল ফাঁকি দেয়, হ্যাঁ, রেজাল্টও ভালো না, কিন্তু তার মধ্যে ভালো একটা গুণ আছে কিনা, থাকে কিনা কয়েকটা? ধরেন কিছু ডেফিনেটলি। নাই, শুধু এতটুকু, সে আপনাকে দেখলে সালাম দেয়, সালাম আলাইকুম স্যার, এটা বলে সে এক পাশে চলে যায়। অ্যাটলিস্ট এটা হলো, এটার আপনি প্রশংসা করেন। দেবনাথের মতো ভদ্র ছেলে আমি খুব কমই দেখেছি, যদিও বা সে তেমন একটা ক্লাসে আসে না, কিন্তু তার মতো ভদ্র ছেলে সে যদি ক্লাসে আসতো, আমি শিওর অন্যরাও তার থেকে শিখতো ভদ্রতা কি জিনিস। অ্যাকচুয়ালি স্যার ইট রিয়েলি ওয়ার্কস, এটা আসলে কাজ করে স্যার। কাজ করে, আমার কাজ করে। আমার এটা আসলেই কাজ করে এবং ভীষণ ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। আমার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি।
সে পড়াশোনায় মোটে ভালো না, এবং সে বলা যায় দুষ্টদের লিডার আর কি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে বারবারই যতবার দেখা হয়েছে আমার কাছে তো মনে হয়নি তুমি এরকম। আমার কাছে তো অলওয়েজ মানে আমার ওর অ্যাপিয়ারেন্স আমার কাছে যে এরকম, আমি বারবারই বোঝানোর চেষ্টা করেছি যে সে আমার কাছে কিরকম। হ্যাঁ, মানে আমি তাকে কোন দৃষ্টিতে দেখি। এরপর দেখি যে সত্যি সত্যি সে আমার সামনে আসলে পরে একেবারে হয়ে যায়। মানে সে এক্স্যাক্টলি, কি করতো, এক্স্যাক্টলি। ক্লাসে ইউনিফর্মটা মানে ইন করে পড়তে হয়, সে ইন করে পড়তো না। প্রত্যেকটা ক্লাসে খোলা দেখি, বাট আমাকে দেখলে হয় পেছন দিয়ে দৌড় দিবে, আবার ইন করে আসবে। তো আস্তে 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 এই বাচ্চাটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সো ইটস রিয়েলি ওয়ার্স। এক্স্যাক্টলি আকাশ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার একটা অ্যানেকডোট আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আমাদের সবার জন্য এগুলো শিক্ষা, আমাদের সবার জন্য এগুলো শিক্ষা যে আসলে প্র্যাকটিক্যালি ইট ওয়ার্কস। আমার শিক্ষকতা জীবনে 12 বছর প্লাস হচ্ছে, 15 ইয়ার্স প্লাস হচ্ছে আমার শিক্ষকতা জীবনে। কলেজে গিয়েছে অনেকদিন, স্কুলে গিয়েছে অনেকদিন। তো এই শিক্ষকতার জন্য আমি দেখেছি আকাশ স্যারের মতোই, যে এই ছেলেটার যে মেয়েটার আমি প্রশংসা করেছি না, ও কিন্তু সব সময় আমার ক্লাসে ওবিডিয়েন্ট থাকার চেষ্টা করে, হোমওয়ার্ক নিয়ে আসার চেষ্টা করে, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তো আমাকে ইমপ্রেস করতে গিয়ে সে কি করে, সে এই কাজগুলো করার মাধ্যমে তার কিন্তু স্টাডিতে ইমপ্রুভ হয়। এটা একদম পরীক্ষিত, পরীক্ষিত। থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ স্যার। আমরা এরপরে ক্লাসে সংশ্লিষ্টতা বাড়ানোর জন্য কৌতূহল এবং প্রশ্নের প্রশংসা করব। যে কেউ কিউরিয়াস হবে, কোন একটা প্রশ্ন করবে, স্যার আপনার শার্টটার প্যাটার্ন এরকম, আমি ইউটিউবে দেখছি, এই প্যাটার্নটা কিভাবে তৈরি হয়? ও তাই নাকি? তো খুব ভালো কথা। আমি তো দেখি না, আমাকে ইউটিউব লিঙ্কটা আজকেই দিবা, হোয়াটসঅ্যাপে, আজকে বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্কটা দিবা। তার মানে সে বুঝতে পারছে যে আপনি তার একটা ছোট্ট একটা বিষয়, যেটা ক্লাসের সাথে রিলেটেডও না, আনইম্পর্টেন্ট একটা কথা, সেটাকে পর্যন্ত আপনি গুরুত্ব দিচ্ছেন, তার কৌতূহলকে এনকারেজ করছেন। সে আপনাকে, আপনার কথা শুনতে বাধ্য। ভাই, মেরে মেরে কথা শোনাইতে হয় না। কথা শোনাতে শোনাতে চাইলে অনেক টেকনিকে কথা শোনানো যায়। তার প্রশ্নের প্রশংসা করুন, যে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন। স্যার টিকটকে আজকে একটা ভিডিও দেখলাম, এরকম এরকম, এটা সম্পর্কে আপনার মতামত কি? বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা খুব ভালো, আমি ক্লাস শেষে, শেষের 2 মিনিট তোমার এই প্রশ্ন নিয়ে কথা বলবো। ঠিক আছে? ও বলবে হ্যাঁ স্যার ঠিক আছে। এভাবে করে প্রশ্ন রিলেটেড হোক আনরিলেটেড হোক, প্রশ্নকে উৎসাহিত করুন। হ্যাঁ, আবার অনেকে এটার সুযোগ নিয়ে অনেক প্রশ্ন করবে, কিন্তু আপনি টেকনিক্যালি তাকে বলতে হবে ঠিক আছে আমরা এটা পরে পরে আলোচনা করব, আমরা এখন এখানে আসি, বলো তো এটা কেমন হয়। তাকে আপনি আরেকটা প্রশ্ন ছুড়ে তাকে এঙ্গেজ করে ফেলবেন। পরেরটাতে আমি যাই। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে স্টার, স্টিকার, ছোট পুরস্কার ব্যবহার করুন। এই যে দেখেন আমাদের পাশে একটা ছোট্ট ইয়াং টিচার, ধরেন তার নাম দিলাম মিস চেইন, সে এখানে আছে, সে এখানে ক্যান্ডি, স্টার, এটা সেটা নিয়ে তার স্টুডেন্টরা কত খুশি। তো এটা কিন্তু একটা ছোট্ট গিফট অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি আপনাকে বলি, একটা কলম 5 টাকা। হ্যাঁ, আলমগীর স্যার এবং অন্য সবাইকে বলছি, ননীগোপাল স্যার, যারা চুপচাপ আছেন, শামীম স্যার, হারুন রশিদ স্যার, একটা কলম 5 টাকা। আলমগীর স্যারকে বলছি বিশেষ করে, কারণ উনি প্রাইমারি স্কুলের হেড টিচার। একটা কলম 5 টাকা। এই 5 টাকার কলমটা তার বাবার কোটি কোটি টাকা। সে 5 টাকার কলমটা কোটি কোটি পিস কিনতে পাবে, কিন্তু সেই কলমটা যখন আপনার হাত থেকে পাবে, এটা কিন্তু মিউজিয়ামে রাখার মতো একটা জিনিস হয়ে যাবে তার জন্য। আলমগীর স্যার আমাকে দিছে জানোস এই কলমটা, এটা কেমনে পাইছি জানোস, ওই দিন এই করছি এই জন্য এই অবস্থা, এরকম পাইছি, তোদেরকে দিছে, এরকম। মানে ও নিজেকে খুব স্পেশাল ভাবা শুরু করবে, যদিও বা কলমটার দাম মাত্র 5 টাকা। অতএব ছোট খাটো পুরস্কার। আমার ব্যাগে, আমার ব্যাগটা আমি দেখাইতে পারতাম, আমার যেটা আমি টিউটোরিয়াল এর জন্য ইউজ করতাম, আমার ব্যাগে সব সময় 2-3 পাতা স্টিকার থাকে। ইভেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কলেজ ইউনিভার্সিটি টিচার, না স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটির অনার্স লেভেলের মাস্টার্স লেভেলের স্টুডেন্টদেরকেও পড়িয়েছে, আমার ব্যাচ ছিল। তো ওদেরকে পর্যন্ত, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওদেরকে পর্যন্ত আমি যখন একটা স্টার দিয়েছি, আমি যখন একটা ছোটখাটো গিফট, খুব খুশি হয়, খুব খুশি হয়। স্যার আমাকে স্টার দিছে, স্যার এক্সিলেন্ট দিছে, ভেরি গুড দিছে, মানে খুবই ইমপ্রেস হয়। তাহলে স্টার এবং ছোটখাটো গিফটের কোনো বিকল্প নাই। আপনি দেওয়ার সময় মেক ইট বিগ। যদিও বা আপনার উপহারটা ছোট, কিন্তু আপনার প্রেজেন্টেশনটা এমন হতে হবে যেটা বড়। ছবি তুলবেন, কাউকে দিবেন মোবাইলটা, একটা ছবি তুলো তো, আমার সাথে ওর ছবি তুলো, এটা আমি রেখে দিতে চাই। ছবি তুলবেন, এটাকে বড় করে প্রেজেন্ট করবেন। সবকিছু হচ্ছে প্রেজেন্টেশন। আপনার প্রোডাক্টটা কত ভালো, এর চাইতে বড় বিষয় হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কত ভালো হয়েছে, আপনার ইয়াটা, প্রেজেন্টেশন কত সুন্দর হয়েছে। অতএব আপনি যেটা করতে হবে, ছোট্ট একটা কলম, ছোট্ট একটা ইরেজার, ছোট্ট একটা শার্পনার,
ছোট্ট একটা ক্যান্ডি, ছোট্ট একটা স্টার আপনি দিবেন, বাট মেক ইট বিগ। এমন ভাবে আপনি প্রেজেন্ট করবেন যেন এটা আপনি একদম বিল গেটস এর, ইলন মাস্কের হাত থেকে সে একটা, মেসি বা রোনালদোর হাত থেকে সে একটা গিফট পাচ্ছে, এরকম সে মনে করতে হবে। তো পরবর্তী চমৎকার আচরণ বা প্রচেষ্টাকে উৎসাহ দেওয়ার জন্য উপযুক্ত হলো অত্যন্ত প্রশংসিত। যাদের আচরণ ইত্যাদি আছে তাদেরকে এক্সাম্পল স্বরূপ অন্যদের সামনে বলুন যে ধরেন একটা নাম, আমি বলি, আমাদের মামুন ধরেন, ফর এক্সাম্পল মামুনের আচরণ দেখে আমি এত ইমপ্রেসড বলার মতো, সে কিন্তু আসলে তেমন একটা ভালো ছেলে না। এটা কিন্তু আপনি জানেন মনে মনে, কিন্তু সবার সামনে আপনি বলছেন যে মামুনের আচরণ দেখে আমি এত ইমপ্রেস যে আমি আমার বাসায় গিয়ে আমার ছোট ভাইকে, আমার ছেলে মেয়েদেরকে আমি বলছি, দেখো আমার এরকম একটা ছাত্র আছে মামুন, যে এরকম এরকম, যার মতো ভদ্র ছেলে, যার আচরণ, আমি মানে খুবই ইমপ্রেসড, এরকম যখন বলবেন, সে একদম মাস্ট আপনার সামনে কখনো দুষ্টুমি করবে না, বেয়াদবি করবে না। সে যতই দুষ্ট ছেলে হোক, যতই বেয়াদব ছেলে হোক, এটা একদম পরীক্ষিত। পরবর্তী তাইলে আপনারা আজকেই গিয়ে, যদি সম্ভব হয় আজকে না কালকে, কিছু স্টিকার কিনে ফেলবেন, ছোটখাটো কিছু গিফট রাখবেন, সব সময় ব্যাগে রাখবেন, এগুলো সব সময় ব্যাগে রাখবেন। আপনি টিচার, আপনার ব্যাগে চকলেট মাস্ট থাকতে হবে। আপনি টিচার, আপনার ব্যাগে কয়েকটা কলম, 4-5টা কলম মাস্ট থাকতে হবে। আপনার ব্যাগে স্টিকার থাকতে হবে, আপনার ব্যাগে ছোটখাটো বিভিন্ন স্টিকি নোট, এটা সেটা যেগুলো তারা পছন্দ করে, হ্যাঁ, ডেকোরেশনের বিভিন্ন জিনিস, এগুলো তাদেরকে দিন। এর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি মাঠ। আমরা মাঠ নিয়ে আলোচনা করব। MUD, মাঠ। মাঠ শব্দের অর্থ হলো কাদা, কাদামাটি। মাঠ শব্দের অর্থ হলো কাদামাটি, কিন্তু মাঠের সাথে আমাদের আজকের লেসনের সাথে কি সম্পর্ক সেটা আমরা জানবো। 1 নাম্বার, মাঠ দিয়ে এম দিয়ে হলো মেমোরেবল। আপনার ক্লাসটা, আপনার লেসনটা হতে হবে মেমোরেবল। এটা স্টোরি, ভিজুয়াল, বিভিন্ন ছবি, চিত্র, ভিডিও, ড্রয়িংস দেখানোর মাধ্যমে, স্টোরি বলার মাধ্যমে, ওদের সাথে আপনার একটা ইন্টারেক্টিভ, আপনি কিছু বলবেন ওরা কিছু বলবে, আপনি কিছু করবেন ওরা কিছু করবে, এভাবে করে করে আপনার ক্লাসটা হতে হবে। তাইলে আপনার ক্লাসটা হবে মেমোরেবল, মনে রাখার মতো। সে আজীবন আকাশ স্যারকে, আলমগীর স্যারকে, হারুন রশিদ স্যারকে মনে রাখবে, বলবে ওনার ক্লাস আমার এখনো মনে আছে, সেই 20 বছর আগের কথা, এখন আকাশ স্যার বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো আমার ওনার ক্লাস আমি ভুলতে পারছি না, ওনার কথা আমার সবসময় মনে পড়ে। তো এরকম মেমোরেবল হতে হবে। 2 নাম্বার হচ্ছে, আচ্ছা, মার্ড সম্পর্কে আরেকটু বলে আমি আপনাদের থেকেও জানতে চাইবো। মার্ড সম্পর্কে, মার্ডের হচ্ছে লেসনকে মেমোরেবল করার জন্য আপনি স্টোরি বলবেন, স্টোরির উপরে কিছু নাই। আমি আপনাকে একটা স্টোরি বলি আপনাদেরকে, একটা স্টোরি দুইভাবে বলবো, আপনি একটু খেয়াল করেন। ধরেন আমি বলছি, একটা কুকুর তার মনিবের সাথে কারে করে এসে আমাদের স্কুলের গ্রাউন্ডে নামলো। নেমেই সে, যেহেতু নতুন মানুষজন দেখছে, সবাইকে ঘেউ 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 করছে। তো স্যার বলছে, বার্কিং ডগস সেলডম বাইট, তোমরা টেনশন করো না, বার্কিং ডগস সেলডম বাইট, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কম কামড়ায়, বা যত গর্জে তত পড়ছে না। গেল একটা, স্টোরিটা গেল। স্টোরিটা আমি আবার বলছি অন্যভাবে। জানো, রহিম সাহেবের একটা কুকুর ছিল, কুকুরটা কি কালার জানো? লাল, একদম টকটকে লাল। বাংলাদেশের পতাকার মধ্যে লাল আছে না একটা, এই লালের মতো। লাল ফুল দেখছো কখনো? লাল রক্ত দেখছো? এই একদম রক্তের কালার, লালচে টুকটুকে। আর কি, ওই কুকুরটা ফিমেল, ওইটাকে কাপড়ও পরিয়েছে, ফিমেলদের ফ্রক একটা পরাইছে, মুখে ঠোঁটে লিপস্টিক হতেছে দিয়ে, সে একটা কার থেকে নামছে, কারটাও লাল, মনে হচ্ছে যেন একটা প্রিন্সেস কার থেকে নামছে। নামার পরে সে লেজের কি ঝাড়ি দিল, লেজ কিভাবে নাড়াইলো, মনে হচ্ছে যেভাবে ওই ইয়াতে বিউটি কন্টেস্টে ইয়ারা আসে, মিস ইউনিভার্সরা আসে, সেভাবে করে সে নামলো। 1 পা 2 পা করে আস্তে আস্তে এই আমার দিকে আসলো, এসে আমার কাছে এসে লেজ নাড়লো, আমিও তাকে মাথায় আদর করে দিলাম। এখন এই দুইটা স্টোরি সেম স্টোরি, দেখেন দুইটা স্টোরি কিন্তু দুই প্রকার হয়ে গেছে। আপনাদের মনে থাকবে কোনটা ছাত্রদের? দ্বিতীয়টা। প্রথমটা হচ্ছে গতানুগতিক টেক্সট বুক, দ্বিতীয়টা হচ্ছে টিকটকের 6 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও, ইউটিউব শর্ট, ফেসবুক রিল। আপনার স্টোরি টেলিং হইতে হবে ওরকম, আপনি 30 সেকেন্ডে সবার মনোযোগ আকর্ষণ করে ফেলতে পারতে হবে। আপনি এমন ভাবে বলতে হবে, ইমেজরি ইউজ করা, এটাকে বলে ইমেজরি ইংলিশ লিটারেচারের ভাষায়। ইমেজরি মানে হচ্ছে কোন একটা স্টোরি এমন ভাবে প্রেজেন্ট করা, অ্যাজ ইফ ইউ আর সিইং ইট ইন ফ্রন্ট অফ ইউ।
আপনার সামনে যেন আপনি সরাসরি দেখছেন, সরাসরি গন্ধ নিতে পারছেন, টাচ করতে পারছেন, এমন ভাবে স্টোরি টেলারটা স্টোরি বলেছে। আপনার ক্লাস হতে হবে ওরকম, মনে হবে যেন একটা গল্প বলছি, সেটা ম্যাথ হোক, বিজ্ঞান হোক, ইংলিশ হোক, যেই সাবজেক্টই, তাহলে আপনার ক্লাস মেমোরেবল হবে। এরপরে আপনি ছবি, ভিডিও দেখানো, ড্রয়িং দেখানোর মাধ্যমে আপনার ক্লাসটা ভিজুয়াল করতে পারেন, সেটা অনেক বেশি হবে। 2 নম্বর হচ্ছে ইউ দিয়ে ইউজেবল পার্টগুলোকে তাদের মাথায় পার্মানেন্টলি সেটেল করার জন্য, পার্টগুলো, লেসনগুলো যাতে কি হয়, বাস্তব জীবনে ব্যবহার করা যায়। আজকে গিয়ে সে যাতে বাসায় বন্ধুদের সাথে, মা বাবার সাথে বাসায় সে ব্যবহার করতে পারে তার বাস্তব জীবনে, এমন হতে হবে। আমাদের ম্যাথ বলেন, সায়েন্স বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, যে কোনো কিছু, কোন এমন সাবজেক্ট আছে যেটা আমরা বাস্তবে কাজে লাগাতে পারি না? সবই বাস্তবে কাজে লাগাতে পারি। এমন ভাবে আপনার পাঠটা হতে হবে যাতে সে বাস্তব জীবনে কাজে লাগে, তাহলে সেটা হবে ইউজেবল। তাহলে আমাদের মার্ডের মধ্যে ইউ গেল। 3 নম্বর হচ্ছে ডি। ডি দিয়ে হলো ডিউরেবল। ডিউরেবল মানে লং লাস্টিং, তার জিনিসটা মনে আছে 1 সপ্তাহ, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে ভুলে যাবে, এমন যাতে না হয়, ডিউরেবল হয়, লং লাস্টিং হয়। সেটা কিভাবে হবে? সেটা হবে আপনি লার্নিংটা, মূল ধারণাগুলো আপনি তাদেরকে ইজি ওয়েতে বর্ণনা করতে হবে, রিয়েল লাইফের সাথে কানেক্ট করে দিতে হবে। রিয়েল লাইফের সাথে যখন কানেক্ট করে দিবেন, তার বন্ধুর, তার মা বাবার, তার আর কারো, তার কাজিনের কথা দিয়ে আপনি এটা মিলাই দিবেন, তখন সেটা জীবনও ভুলবে না, এটা ডিউরেবল হবে। যেমন স্পেস রেপিটেশনের কথা আমরা সামনে আলোচনা করব, আমরা যখন টেকনোলজি ইন টিচিং এই মডিউলটা আলোচনা করব, তখন আমরা একটা সায়েন্টিফিক মেথডের কথা আলোচনা করব যেটাকে বলে স্পেস রেপিটেশন। সেটা আমরা তখন জানবো কিভাবে স্পেস রেপিটেশনের মাধ্যমে আমাদের পড়াটা, পাঠটা ডিউরেবল হয়। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, সাইফুল স্যার তাই না, আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমরা, আমাদের ব্রেন যখন কোনো কিছু শিখতে চায় 2টা প্রশ্ন করে, একটা হচ্ছে আমি কি এটা শিখতে পারি, আর একটা হচ্ছে আমার কি এটা দরকার। তো এই 2টা প্রশ্নের উত্তর হ্যাঁ হতে হয়, তাইলে সে নতুন কিছু শিখতে পারে। তো আমার কি এটা দরকার, এই প্রশ্নের উত্তর হ্যাঁ হবে কখন? যখন আমি স্পেস রেপিটেশনের মাধ্যমে ব্যাপারটা রিপিট করব। এটা আমরা টেকনোলজি ইন টিচিং ওই মডিউলে আমরা জানি। আপনি কুইজ করবেন, রেপিটেশন করবেন, এর মাধ্যমে তার পড়াটা ডিউরেবল হবে। তাইলে মাড মনে থাকবে তো আলমগীর স্যার? MUD, মাড, ননিগোপাল ব্যাপারে স্যার, মাড, মাড শব্দের অর্থ হলো কাদা। আলমগীর স্যার কি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট হয়ে বলেন, মিউটে আছেন। জি 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 স্যার। স্যার, আমি শুনতে পাচ্ছি এবং ক্লাসে খুব মজা পাচ্ছি স্যার, আমি শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমি আলমগীর স্যারের সাথে সহমত, মনে হচ্ছে যে খুব ইন্টারেক্টিভ একটা ক্লাস করছি, ভালো আচ্ছা আচ্ছা, লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ইয়াতে ননীগোপাল ব্যাপারী স্যারকে একদম দেখতে পাচ্ছি না। তিনি একটু, আপনি একটু বলেন স্যার, মাঠ বিষয়টা কি ক্লিয়ার কিনা? ননীগোপাল ব্যাপারী স্যার। স্যার আমার একটু নেটের প্রবলেম করতেছে তো স্যার, এই জন্য ভালো মাঝে মাঝে কেটে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উই স্যার আর আমি ভেরি একটু সরি অ্যাবাউট রেকর্ডিংটা ইট। দেখে স্যার আগামী দিনে এই জন্য একটু কনসেন্ট্রেট করতে পারছে, মাঝে মাঝে আসে আবার যায়, এই জন্য নেটটা আচ্ছা, প্রবলেম করতে। ওকে 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 ওকে, উই আর ভেরি সরি টু নো ইট। আমরা খুবই দুঃখিত। ননীগোপাল ব্যাপারী স্যার এমনি খুবই মনোযোগী থাকেন, এবং গত ক্লাসে ওনার পারফরমেন্স খুব ভালো ছিল। উনি ওনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে ইয়া করতে পারছেন না। আমরা একটু হারুনুর রশিদ স্যারকে একটু জিজ্ঞেস করি, স্যার MUD মার্ড বিষয়টা কি আমাদের ক্লিয়ার হলো কিনা? স্যার আবার 10টার দিকে চলে যাবেন, তাই ওনাকে আর বেশিক্ষণ আটকায় রাখবো না। উনি চাইলে যখন, আপনার যখন খুশি লিভ নিয়ে নিতে পারবেন, অসুবিধা নাই। আপনাকে আগে থেকে ইয়া দেওয়া হলো, পারমিশন দিয়ে রাখা হলো। তো স্যার। ধন্যবাদ স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে আশা করি? জি স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, আমি মাঠ বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। মানে প্রতিটি ক্লাস, আমাদের আসলে ক্লাসের যে সিকোয়েন্সগুলা, মানে শিক্ষার্থীদের যত বেশি মেমোরেবল, অর্থাৎ ভিজুয়াল, লাইভলি, খুবই মানে আকর্ষণীয়ভাবে তুলে ধরাটাই হচ্ছে বিষয়। আহ, মানে আপনি যে স্টোরি টেলিং এর যে ব্যাপারটা বলছেন আমার কাছে খুবই অসাধারণ লাগছে। একই গল্প কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন উপস্থাপনায় কি অসাধারণ না হয়ে গিয়েছে, এটা রাইট। আসলে আমি খুব মনে হচ্ছে, আমি অনুভব করছিলাম, আমি দেখছিলাম, এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে। এরপর মানে প্রাসঙ্গিক বিষয়ে থাকবো আমরা, আমাদের লেসনটাকে এমনভাবে উপস্থাপন করব যেন তাদের মনে অনেক দিন এটা স্থায়ীভাবে থাকে, এটা একটা লাস্টিং ইমপ্রেশন থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো খেয়াল রাখবো।
তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার খুব সুন্দর করে, আমি তো এতক্ষণ 10-15 মিনিট যাবত বকবক করে যে বিষয়টা বুঝিয়েছি, স্যার সেটা মাত্র 30 সেকেন্ডে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এক্সিলেন্ট। আসলে টিচিং স্কিল এটা অভিজ্ঞতা এবং ইত্যাদির মাধ্যমে আসে। তো আমরা খুবই ইমপ্রেসড হারুন রশিদ স্যারের প্রেজেন্টেশনে। স্যার আপনি যে কোনো সময় লিভ নিতে পারবেন, আমি আবারও বলে রাখছি। আমরা পরের ইয়াতে চলে যাই, যে জি, আপনার আচ্ছা। ক্লাস হতে হবে 80-20 প্রিন্সিপাল ফলো করতে হবে। 80-20 প্রিন্সিপাল সম্পর্কে, আচ্ছা সাইফুল স্যার হাত তুলে রেখেছেন, সাইফুল স্যার একটু বলেন। জি, আসলে আমার একটা প্রশ্ন ছিল আর কি, এটা আমার পার্সোনাল গ্রোথের জন্য। জি জি স্টোরি টেলিং এটাতে মনে হয় একটা আহ, অনেক সময় একটা ন্যাচারাল এবিলিটি আমার মনে হয়। জি আমি পার্সোনালি একটু ইন্ট্রোভার্ট। আমার কাছে মনে হয় যে আমি মানে ইনস্ট্যান্ট কিছু হিউমার জেনারেট করতে পারি, যেটা দিয়ে আমি আমার ক্লাসের কি বলবো, যেটা দিয়ে ইন্টারেস্টিং করার চেষ্টা করি। কিন্তু এনভায়রনমেন্টটা একটু লাইভলি হয়ে যায় তখন। জি, বাট আই এম নেভার গুড স্টোরি টেলার। আচ্ছা আচ্ছা। আমি এটা ফিল করি, এটা আমাদের লাগতেছে স্যার। এটার উপরে কি কোনো আমরা কিছু পাবো কিনা, বা মানে হাউ টু বি আ গুড স্টোরি টেলার এরকম? স্টোরি টেলিং এর উপরে আলহামদুলিল্লাহ আসলে আহ, আসলে আমার অনেকগুলো প্ল্যান আছে, দোয়া করেন। আমার ইংলিশের উপরে একটা কোর্স আসবে সামনে, প্যারেন্টিং এর উপরে একটা কোর্স আসবে সামনে, এরকম কয়েকটা প্ল্যান আছে। তো স্টোরি টেলিং এর উপরে এমনিতে নর্মালি ইউটিউবে অনেকগুলো ভিডিওস এবং ইত্যাদি এগুলো আছে, এগুলো আমরা দেখতে পারি। স্টোরি টেলিং একটা গ্রেট একটা স্কিল, এটা একটা বিশাল একটা স্কিল যে কোনো কাজের ক্ষেত্রে। টিচাররা তো মাস্ট, একজন টিচার মাস্ট বি এ গুড স্টোরি টেলার। একজন টিচার মাস্ট নট বি বোরিং অ্যাট অল। তিনি বোরিং কারণ আপনি শিখাচ্ছেন ভাই, আপনি আপনার দ্বারাই সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট, এটা সেটা হবে। তাইলে আপনি ফাউন্ডেশনটা দিচ্ছেন, তাইলে আপনার কাছে সে তার এক্সপেরিয়েন্সটা যদি আনন্দদায়ক না হয়, তাহলে তো আর হলো না, তার শেখাটা ইফেক্টিভ হলো না। সেজন্য স্টোরি টেলিং এটা একটা গ্রেট স্কিল, এটা উই শুড অল পজেস দিস স্কিল। আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে সাইফুল স্যার, আপনি চাইলে হাউ টু টেল অ্যান ইফেক্টিভ স্টোরি অথবা স্টোরি টেলিং স্কিল, এগুলো আপনি দেখতে পারেন, স্টেপ বাই স্টেপ আপনাকে বলবে। আশা করি এটা একটা স্কিল স্যার, অনেকের ন্যাচারাল এবিলিটি থাকে, আবার এটা স্কিলও, সেজন্য এটা আপনি অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা থ্যাংক ইউ। আমাদের 80-20 প্রিন্সিপালের দিকে চলে আসছি। আমাদের ক্লাস শুড বি বেসড অন 80-20 প্রিন্সিপাল। 80-20 একটা বুক আছে আলাদা, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। জাস্ট বইয়ের নামটা হচ্ছে 80/20 প্রিন্সিপাল। এটাকে প্যারেটো প্রিন্সিপালও বলে। একজন ইটালিয়ান সায়েন্টিস্ট এটা প্রথম আবিষ্কার করেন। তিনি বলেন যে আমাদের যত চেষ্টা, যত কিছু আছে সেটা আমাদের সেটার আমরা ফল পাই, আমাদের 80% ফল নির্ভর করে 20% ইফোর্টের উপরে। আই রিপিট, আমাদের 80 ভাগ ফলাফল নির্ভর করে 20 ভাগ আমাদের প্রচেষ্টার উপরে। তার মানে হচ্ছে জীবনটা সহজ হয়ে গেল, আল্লাহ তাআলা জীবনটা সহজ করে দিচ্ছেন। তার মানে হচ্ছে যে আপনার এফোর্ট এত বেশি হতে হচ্ছে না, আপনার 20% এফোর্টে কিন্তু 80% রেজাল্ট আসে। তার একই রোল এখানে খাটে। আপনার পুরো ক্লাসে কিন্তু দেখা যাবে মূল চম্বুক অংশ কিন্তু 20%, পুরো ক্লাসের 100%ই কিন্তু ইফেক্টিভ না। এই 20% দিয়েই কিন্তু একজন ছাত্র এই প্লাস তো পাবেই, প্লাস আপনার লেসনটা মার্ড হবে, মেমোরেবল, ইউজেবল, ডিউরেবল। মার্ড মানে কাদা, কাদা যেরকম স্টিকি, গ্লুই, কাদার ইয়ার মতো, গামের মতো লেগে থাকে, আমাদের লেসনটাও গামের মতো লেগে থাকবে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে মাড, MUD, গ্লু এর মতো। আচ্ছা, আমি বলছিলাম 80-20 প্রিন্সিপাল, এটা এই প্রিন্সিপালটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো এবং এটা অ্যাপ্লাই করব। প্রিন্সিপালটা হলো কি, শামীম স্যার আছেন না? প্রিন্সিপালটা হলো যে আমার আমার ক্লাসে হতে হবে 20% লেকচার, 80% অ্যাক্টিভিটি। আই রিপিট, আমার লেকচার, আমার কথা বলা হবে 20%, অ্যাক্টিভিটি হবে 80%। এটাই হচ্ছে 80-20 প্রিন্সিপাল, এটা আমরা ফলো করব। এখন দেখা যায় পুরো ক্লাসে আমি বক্তব্য দিলাম, ছাত্রদের অ্যাক্টিভিটি করার, অপিনিয়ন শেয়ার করার কোনো সুযোগ দিলাম না, এটা একদম বোগাস ক্লাস। এটা হয় ইউনিভার্সিটি লেভেল, ইউনিভার্সিটি ক্লাসগুলো বেশিরভাগ যারা আসলে পড়াতে জানেন না ওদের কথা বলছি আর কি। আমাদের দেশে তো এগুলো নিয়ে কোনো ভালো ট্রেনিং নাই, কিছু নাই। বিএড এমএড করেও তিনি একটা ইফেক্টিভ ক্লাস নিতে পারেন না, কারণ বিএড এমএড তাকে তেমন কিছু দেয় না, শুধু সার্টিফিকেট দেয়।
হ্যাঁ, তাকে তেমন কিছু দেয় না। আমি এরকম অনেক দেখেছি বিএড এর, আমার বই ঘরে বই ভর্তি ছিল। আমাদের অনেক আগের কথা, আজকে থেকে প্রায় ধরেন 8-10 বছর আগের কথা, একজন বিএড এর ট্রেনার আমাদেরকে ট্রেন করতে এসেছিল কলেজে। তো ওনার, উইথ ডিউ রেসপেক্ট, তিনি শুধু বিএড ট্রেনারই নন, তিনি একজন ডক্টরেট ধারী, পিএইচডি ধারী, তিনি একজন শিক্ষক। শিক্ষকদেরকে ট্রেন আপ করেন। মানে কি বলতো, কি বোগাস একটা ক্লাস যে তিনি 1 ঘন্টা যাবত নিছেন, মানে এটা বলার মতো। কি শেখাবেন আমাদেরকে? ইংলিশ শেখাতে। আমার খুব হাসি পাইছে ব্যাপারগুলো। তো এটা আমি বলছি উইথ ডিউ রেসপেক্ট। আসলে শেখাতো, ওই যে মোতাহার হোসেন চৌধুরী যেরকম বলেন যে সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। শেখাতো আসলে বেশিরভাগ নিজের উপরে নির্ভর। হ্যাঁ, ইয়া ছাড়া ইনস্টিটিউশন কি বা কে পড়াচ্ছে, এর চেয়ে তো বড় বিষয় হলো নিজের পরিশ্রম। তাহলে আমরা এই ইয়া থেকে জানতে পারলাম আমাদের লেসন হতে হবে মাড, এবং আমাদের ক্লাস হতে হবে 80-20 প্রিন্সিপাল ফলো করার মাড। পরের স্লাইডে আমরা চলে যাই। আস্ক, ওয়েট অ্যান্ড লিসেন। প্রশ্ন করবেন, অপেক্ষা করবেন এবং শুনবেন। প্রশ্ন করেই আপনি নিজেই উত্তর দিবেন না। আই রিপিট, প্রশ্ন করবেন, অপেক্ষা করবেন, শুনবেন। প্রশ্ন করেই আপনি নিজে উত্তর দিবেন না। বেশিরভাগ সময় আমাদের কি হয় আকাশ স্যার, আমরা প্রশ্ন করি, প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দিই। এটা কিন্তু ঠিক না। এই তোমরা জানো এই বিষয়টা কেমন? নিজেই বলে দেন আপনি। তা এটা কিন্তু হলো না, তাকে চিন্তা করার সময় দিলেন না আপনি। তো সেজন্য প্রশ্ন করেন, ওয়েট করেন, শুনেন। পরের ইয়াতে চলে যায় টিচার টক। এটা নিয়ে আমরা বিশদভাবে কথা বলবো যে টিচার টক কাকে বলে, একটা ক্লাসে একজন টিচার কিভাবে কথা বলবেন, কথা বলার কি কি রুলস রেগুলেশনস, ইফেক্টিভ কথা বলা কাকে বলে। কারণ পুরোটাই তো কথা, কথা দিয়ে তো ক্লাস হয়, সেটা আমরা দেখব। আহ এরপরে আমি টিচার টকের উপর আলাদা স্লাইড করেছি, সেটা সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার আগে আমি আমার এখানে একটা গ্রাফ আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনার ইয়াকে, ল্যাঙ্গুয়েজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, দেখেন সবুজ অংশটা, শামীম স্যার দেখা যাচ্ছে, ননীগোপাল ব্যাপারী স্যার দেখা যাচ্ছে। দেখেন আপনার এই ইয়াটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। দেখেন গ্রিন গ্রিন কালার করা যেটা, এটা প্রায় কত ভাগ, এখানে প্রায় 50-60% সে দখল করে আছে। আর 35% বা 30% দখল করে আছে টোন। আর 10% হচ্ছে ওয়ার্ডস। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছি আমরা? এটা দিয়ে বোঝাচ্ছি আপনার ক্লাসে, একটু মনোযোগ দিয়ে শুনবো, আপনি জানেন রিসার্চে পাওয়া গেছে একজন টিচারকে স্টুডেন্টরা কতক্ষণে জাজ করে? কারো আইডিয়া আছে? একটু বলেন তো। আমি কয়েকটা অপশন দিই, একটা কুইজ করি আপনাদের মধ্যে। আমি আবার বলছি, একজন নতুন শিক্ষককে, বা ক্লাসটা নতুন, আপনি পুরনো, কিন্তু সে 7 থেকে 8-এ উঠেছে, তারা এখন, কিন্তু 7-এ আপনার ক্লাস ছিল না, 8-এ আপনার ক্লাস আছে, বা 9-এ আপনার ক্লাস ছিল, 9-এ আপনার ক্লাস আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে ক্লাসটা নতুন, আপনি তাদের কাছে নতুন। আপনি ক্লাসে ঢুকবেন, আপনি ক্লাসে ঢোকার পরে কতক্ষণ সময় তারা নিবে আপনাকে জাজ করার জন্য আপনি কেমন টিচার? আমি অপশন দিচ্ছি 4টা। 1 নাম্বার 5 মিনিট, 2 নাম্বার 2 মিনিট, 3 নাম্বার 6 সেকেন্ড, 4 নাম্বার 10 মিনিট। স্যার, বলেন প্লিজ। আমার তো মনে হয় ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। ফার্স্ট 10 সেকেন্ড, ওকে। সাইফুল স্যার? জি, ফার্স্ট 10 সেকেন্ড। আচ্ছা, আলমগীর স্যার? জি জি, 5, ওখানে যে 5 সেকেন্ড 6 সেকেন্ড এরকম। ওকে। ননীগোপাল ব্যাপারী স্যার, শামীম স্যার? স্যার 6 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ওকে, ওকে। আসলে রিসার্চে দেখা গেছে, খুবই ইন্টারেস্টিং, স্টানিং একটা ফ্যাক্ট, রিসার্চে দেখা গেছে অনলি স্টুডেন্টস টেক অনলি 6 সেকেন্ডস টু জাজ এই টিচার। একজন টিচারকে মাত্র 6 সেকেন্ড তারা নেয় জাজ করার জন্য যে উনি কেমন হতে পারে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তাহলে আমাদের এটা কেন বলছি? এটা বলছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার দাঁড়ানো, আমার অঙ্গভঙ্গি, আমার চোখের ইশারা, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, এই বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে ওভার 50%, প্রায় নিয়ার 60%। আপনি কত ওয়াইজ কথাবার্তা বলতেছেন সক্রেটিস, অ্যারিস্টটলের, এইটা বড় কথা না। বড় কথা হইলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে কি টোন। যেমন ধরেন আমি একই কথা খুব ফর্মালি এখানে বলতে পারতাম, কিন্তু একটু ফ্রেন্ডলি ওয়েতে, একটু ইনফর্মাল ওয়েতে, একটু হাসি ঠাট্টা করে বলছি, সেটা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে, সেটা অনেক বেশি লং লাস্টিং হচ্ছে।
অতএব আপনার টোনটা কেমন, টোন অনেক প্রকার হতে পারে, ফর্মাল, ইনফর্মাল, এঙ্গেজিং, ডিসএঙ্গেজিং, অনেক প্রকার হতে পারে, অ্যাসার্টিভ, নন অ্যাসার্টিভ, অনেক প্রকার টোন হতে পারে। তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ টোন, আপনি কত গুরুগম্ভীর কথা, দামি দামি কথা বলতেছেন, এটা খুবই কম মাইনে রাখে। এটা আমরা মাথায় রাখবো। পরবর্তীতে আসি, একটা নতুন কনসেপ্ট, আমরা জানি না এফেক্টিভ ফিল্টার সম্পর্কে আমরা আগে শুনেছি কিনা। একটা নতুন কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, দ্যাট ইজ এফেক্টিভ ফিল্টার। এফেক্টিভ ফিল্টার কি জিনিস এটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি। এফেক্টিভ ফিল্টার, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল্টার, এটা একটা ফিল্টার। এই ফিল্টারে হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে। এই ফিল্টারটা হচ্ছে আহ, এটা ইনভিজিবল একটা ফিল্টার। এই বিজ্ঞানী স্টিফেন ক্র্যাশেন এটা আবিষ্কার করেন এবং তিনি বলেন যে প্রত্যেকের মধ্যে এই ফিল্টারটা আছে, প্রত্যেক ছাত্রের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে। যখন আপনি ক্লাসে পাঠদান করছেন, এটা আপনার ইনপুটটা এই ফিল্টারের মধ্য দিয়ে তার ব্রেনে যায়, ব্রেনে গিয়ে প্রসেস হয়। এই ফিল্টারটাতে আছে কি কি জিনিস? মোটিভেশন, তার উৎসাহ উদ্দীপনা কেমন। আমরা ইন্ট্রিনসিক মোটিভেশন প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যে তার অন্তর প্রণোদনা থাকতে হবে, নিজের থেকে শেখার আগ্রহ আপনি জাগিয়ে তুলতে হবে। অ্যাংজাইটি, তার আছে দুশ্চিন্তা ইত্যাদি। মা 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 বকা দেয়, বাবা বকা দেয়, বিভিন্ন কিছু নিয়ে সে দুশ্চিন্তায়, ফুটবলটা পাংচার হয়ে গেছে আজকে বিকালে কেমনে খেলবে, হ্যাঁ, তারপরে ওই মেয়েদের দড়ি লাফের দড়িটা ছিঁড়ে গেছে আজকে কেমনে খেলবে, ছোট বোন আজকে আসার সময় ব্যাগের পকেটটা ছিঁড়ে দিছে। বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ওর মধ্যে আছে। সেলফ কনফিডেন্স, তার নিজের উপরে কনফিডেন্স কতটুকু। তারপর 4 নাম্বার অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক টেকিং, সে কতটুকু রিস্ক নিতে চায়, রিস্ক নেওয়ার ব্যাপারে তার অ্যাটিটিউড কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। 5 নাম্বার অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, তার শেখার ব্যাপারে দৃষ্টিভঙ্গি, সে কেন শিখছে, তার উদ্দেশ্য কি। মা বাবা বলেছে, জোর করে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে, সে এই জন্য বসে গেছে গরুর পালের মতো, ভেড়ার পালের মতো এরকম, নাকি তার নিজের মধ্যেই শেখার একটা আগ্রহ আছে। এই বিষয়গুলো আছে কোথায়? এই ফিল্টারের মধ্যে। আপনার ইনপুটটা এই ফিল্টারের মধ্য দিয়ে গিয়ে ওর ব্রেইনে প্রবেশ করে। এই ফিল্টারের অবস্থার উপরে ডিপেন্ড করে তার কতটুকু জিনিসটা অ্যাকোয়ার্ড হবে, তার দক্ষতাটা, তার জ্ঞান যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা কতটুকু তার অর্জন হবে। এইটাকে বলছে এফেক্টিভ ফিল্টার থিওরি। এফেক্টিভ মানে হচ্ছে ইমোশনাল, তার মানে তার ইমোশনাল স্টেটের উপরে অনেক কিছু নির্ভর করে। আমাকে ব্যাপারটা একটু কেউ বুঝিয়ে বলবেন, আর তুলবেন। কেউ ভলান্টিয়ার করেন ব্যাপারটা নিয়ে একটু বলার জন্য। জি স্যার। স্যার বলেন। জি, পুরো সাইফুল স্যার। জি, এফেক্টিভ ফিল্টার বিষয়টা হচ্ছে আমরা একটা ছাত্রকে ধরা যাক একটা ক্লাসে পুরো ক্লাস জুড়ে যত কিছু শেখালাম বা যতটুকু ইনপুট আমরা দিলাম তাকে, পুরো ইনপুটটা তার ব্রেনে যাবে না। পুরো ইনপুটটা হচ্ছে একটা ফিল্টারের ভেতর দিয়ে তার ব্রেনে প্রবেশ করবে। এক্স্যাক্টলি। এই ফিল্টারের মধ্যে বেশ কয়েকটা উপাদান আছে, যে উপাদানগুলোর মধ্য দিয়ে ছেঁকে ছেঁকে তারপর যে জিনিসটা তার তার ব্রেনে ব্রেনে যাবে। যাবে এবং সেটা অ্যাকোয়ার্ড হবে। রাইট। সেই যেই ছাঁকনিগুলো সেখানে আছে তার মধ্যে একটা হচ্ছে মোটিভেশন, অ্যাংজাইটি, সেলফ কনফিডেন্স, এবং তার রিস্ক নেওয়ার প্রতি অ্যাটিটিউড, এবং তার শেখার প্রতি কি অ্যাটিটিউড। ভেরি গুড। সংক্ষেপে স্যার। সাইফুল স্যার খুব চমৎকার করে বলেছেন। আমি একটু আলমগীর স্যারের কাছে শুনতে চাই। স্যার। জি স্যার, আসলে ফাঁকে আমার একটা ফোন ছিল, কথা বলছি, তারপর আমি যতটুকু শুনছি আর কি। জি জি জি। আসলে আমরা যখন ক্লাস নেই, এখন এখানে আসলে আমি বাচ্চাদেরকে কতটুকু অ্যাটেনশন করে তাকে শিখাতে গেলে, এখানে সে এই যে ফিল্টার হয়ে পরিশোধিত হয়ে সে কতটুকু এখান থেকে তার ব্রেনে নিতে পারে, এটার উপরে আসলে তাকে মোটিভেশন সহ আনন্দদায়ক, এবং তার যে দুশ্চিন্তা, তার যে অন্যদিকে মনোযোগ, এবং তার যে এই নিজের ভিতরে আত্মবিশ্বাসের যে সমস্যা, এইগুলোকে কাটিয়ে আমি তাকে কতটুকু দিতে পারলাম, কতটুকু তাকে আনন্দ ফুর্তির মধ্য দিয়ে তাকে অ্যাচিভ করতে পারলাম, এবং সেখান থেকে সে কতটুকু দিল, সেটাই মূলত তার কতটুকুই তার শিক্ষা, এবং সেটাই মানে পজিটিভলি ভাবে তাকে আমি কতটুকু দিতে পারলাম, সেটাই এফেক্টিভ ফিল্ডার স্যার। রাইট রাইট, ঠিক আছে আলমগীর স্যার, ঠিক বলেছেন।
মোট কথা হলো আলমগীর স্যার এবং সাইফুল স্যারের কথা থেকে আমি যা বুঝেছি সেটা হলো যে আমরা যখন একটা ছাত্রকে পড়াই, একটা ছাত্রের মাথায় আমি যেটা ঢুকাতে চাচ্ছি সেটা কিন্তু ডাইরেক্ট ওর ব্রেনে ঢুকে না, সেটা একটা ফিল্টারের মাধ্যমে যায়, সেটা একটা মিডিয়ামের মাধ্যমে যায়। এই ফিল্টারে তার কিছু উপাদান থাকে, সেই উপাদানগুলো যদি পজিটিভ না হয় তাইলে তার ব্রেনে এটা ঢুকবে না। এখন আমরা স্যার জানবো এখন আমরা জানবো যে এই স্যার জি আকাশ স্যার, জি প্লিজ। আচ্ছা, আমি স্যার যেটা বুঝেছি, আমি যদি 1 মিনিট একটু বলতে জি চাই স্যার। প্লিজ আমি প্লিজ। শুরুতে আসলে বলতে চেয়েছিলাম, সাইফুল স্যার আসলে জি জি স্যার, শিওর বলেছেন, শিওর, ওনারটা সমস্যা নেই। শুনে খুবই মুগ্ধ হলাম। বিষয়টা হচ্ছে স্যার, লার্নিং প্রসিডিউরের মধ্যে যে ফ্যাক্টরস গুলো আসলে মানে ইফেক্টিভ যে ফ্যাক্টরস গুলো থাকে, মানে ফিল্টার বলতে আসলে আমরা পুরো প্রসেসটাকে বুঝছি যে আসলে যা শেখাচ্ছি সেটা তো লার্নিং। তো লার্নিং প্রসেসটার মধ্যে আসলে সে কতটুকু মোটিভেটেড আছে, তার কতটুকু সেলফ কনফিডেন্স আছে, তার লার্নিং এর প্রতি অথবা রিস্ক টেকিং এর উপরে তার হচ্ছে তার যে অ্যাটিটিউডটা সে দেখাচ্ছে, হ্যাঁ। তো সবকিছু মিলাই তার হচ্ছে শেখাটা ডিপেন্ড করে। সে শিখছে এই ফ্যাক্টরস গুলোর ভেতর দিয়ে গিয়ে, তাই না? দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে সিমিলার টু ফিল্টারিং দ্য নলেজ, রাইট রাইট রাইট। কাইন্ড অফ। জি স্যার। হ্যাঁ রাইট, আকাশ স্যার ঠিকই বলেছেন। এবং এটা হচ্ছে এফেক্টিভ ফিল্টার, আমি বারে বলছি। ইফেক্টিভ কিন্তু বলবেন না আপনারা। ইফেক্টিভ মানে হচ্ছে ইম্প্যাক্টফুল, প্রভাব বিস্তার করে এমন, এটা সেটা না, এটা এফেক্টিভ। এই দিয়ে এফেক্টিভ মানে হলো ইমোশনাল, মানে তার ব্রেইনের, তার হার্টের ইমোশনাল কন্ডিশন, সেখানের মধ্যে মোটিভেশন, অ্যাংজাইটি, সেলফ কনফিডেন্স ইত্যাদি এগুলো থাকে। এখন আমাদের প্রশ্ন হলো, যেটা মিলিয়ন কোশ্চেন, মিলিয়ন মিলিয়ন ডলার কোশ্চেন, সেটা হলো এই এফেক্টিভ ফিল্টারটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। এফেক্টিভ ফিল্টারটা কিভাবে আমরা অ্যাংজাইটি লো করতে পারি, মোটিভেশন হাই করতে পারি, সেলফ কনফিডেন্স দিতে পারি, রিস্ক টেকিং এর দিকে অ্যাটিটিউডটা পজিটিভ করতে পারি, সেই বিষয়ে আমরা এখন জানব। 1 নাম্বার, একটি প্রেসার মুক্ত, চাপ, খুব ইম্পর্টেন্ট বিষয়টা, একটি চাপ মুক্ত, নন জাজমেন্টাল বা বিচার মুক্ত পরিবেশ উৎসাহিত করতে হবে। আপনার ক্লাসরুম হতে হবে, কোনো প্রেসার এখানে থাকবে না। এই মারবো, এই ধরবো, এই এই পানিশমেন্ট পাবা, এই তোমার আব্বাকে ফোন দিব, তোমার আম্মাকে ফোন দিব, প্রিন্সিপাল স্যারকে বলে দিব, এগুলো করা যাবে না। এই প্রেসার তৈরি করা যাবে না। 2 নাম্বার, নন জাজমেন্টাল পরিবেশ বা বিচার মুক্ত পরিবেশ হতে হবে। নন জাজমেন্টাল পরিবেশ বা বিচার মুক্ত পরিবেশ মানে কি? কেউ কোনো একটা কিছু ভুল করছে, ভুলটা হলো কি, স্যার আই এম এ গার্ল অফ 10 ইয়ার্স, এটা বললো ও। এখানে কি ভুল হলো? সে আসলে একটা বয়, বয় না বলে সে বলেছে আই এম এ গার্ল। সবাই হাসে, হে হে হে, এইটা বলে, এ বলে গার্ল, হে 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 হে। এখন এইটা করা যাবে না। এই পরিবেশটা কে নিশ্চিত করবে? আপনি। আপনি সবাইকে বলতে হবে, আমার ক্লাসে কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো মকিং, কোনো জোকিং, কোনো সাইড টকিং করা যাবে না। স্ট্রিক্টলি নিষেধ। এই বিষয়ে আপনি স্ট্রিক্ট থাকতে হবে। কিছু বিষয় আমাদেরকে খুব করা থাকতে হবে। সেখানের মধ্যে একটা হচ্ছে যে নো বুলিং, কোনো ধরনের কারো মিস্টেক নিয়ে হাসাহাসি করা যাবে না। কারণ আমরা যারা ল্যাঙ্গুয়েজ লার্নার, ইংলিশ শিখি, আমাদের বেশিরভাগ ইংলিশ শিখতে পারি না আমাদের অ্যাংজাইটির কারণে। কি অ্যাংজাইটি? আমার তো প্রনাউন্সিয়েশনে ভুল হবে, আমার সেন্টেন্স মেকিং ঠিক হবে না, আমার মনে হয় ভুল বলতেছি, এটা তো ব্রিটিশও না আমেরিকানও না, কি প্রনাউন্সিয়েশনে বললাম আল্লাহ ভালো জানে, আমার কথাটা মনে হয় উনি বুঝে নাই। অনেক ধরনের ওনার কি হয়, ওর কি হয়, অ্যাংজাইটি কাজ করে। তো বিচার মুক্ত, নন জাজমেন্টাল পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে। আমি বারে বলছি, না বুঝলে আমি 10 মিনিট যাবত বলবো একই বিষয়। বিচার মুক্ত, নন জাজমেন্টাল পরিবেশ এনশিওর করতে হবে। আপনার ক্লাসরুমে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য, মক করা, ঠাট্টা মশকরা করা, এগুলো হবে না, কোনোভাবেই না। সে ভুল করবে, আপনি ভুলকে ওয়েলকাম করবেন। মিস্টেকস আর ওয়েলকাম, মিস্টেকস আর আওয়ার সিলেবাস, এটা বলতে হবে। আমি তো মিস্টেকস করো এটাই চাই। তোমরা যদি মিস্টেকস না করতা, তোমরা হয়তো আমি হইতাম তোমরা। কারণ ছাত্র মানে ভুল, সে ভুল করে করে শিখবে। আর আরো আরো বলবেন, আপনি যদি টুকটাক আরবিও পারেন, নাস, আমাদেরকে বলা হয় নাস, মানব, মানব জাতি, মানুষ। আর নুন সিনিয়া, নাস, নাস শব্দ আছে, আমি আরবি পড়েছিলাম মধ্যে কিছুদিন, যদিও আমার ব্যাকগ্রাউন্ড আরবি না, যে একটা নিজের ইন্টারেস্ট থেকে আর কি, কোরআন বোঝার জন্য। মদিনা বুক সিরিজ 3টা বই আছে, আমি 2টা বই পর্যন্ত পড়েছিলাম। তো নুন সিনিয়া হচ্ছে নাস, নাস মানে মানুষ। তো এই নাস শব্দটা এসছে আরবি নাসিয়া থেকে। নাসিয়া শব্দ ফেল মানে ভার্ব বলে সেটাকে, ভার্ব থেকে নাসিয়া। তো নাসিয়া শব্দের অর্থ হলো ভুলে যাওয়া।
নাসিয়া শব্দের আরেকটা অর্থ হলো ভুল করা। অতএব মানুষ ভুল করবে, ফেরেশতা ভুল করবে না। মানুষ ভুল করবে, অতএব মানুষের যখন ফিতরত, ন্যাচারাল টেন্ডেন্সি হলো ভুল করা, এটা নিয়ে আপনি হাসাহাসি করার তো কিছু নেই। অতএব আপনার ক্লাস নন জাজমেন্টাল, নন মকিং হতে হবে, এটা আপনি এনশিওর করতে হবে। 2 নাম্বার, পুরস্কারের জন্য ক্যান্ডি বা ছোট ট্রিটস রাখুন। এটা আমরা কেন বলছি, আমরা এগুলো কেন আলোচনা করছি আকাশ স্যার? আমাদের মূল আলোচ্য বিষয় কি ছিল শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন। হ্যাঁ স্যার, এটা এটা আসলে স্যার এফেক্টিভ ফিল্টার আমরা এক্স্যাক্টলি, কিভাবে আসলে এক্স্যাক্টলি কাজে আকাশ স্যার, লাগাবো, আমরা থ্যাংক ইউ। অ্যাংজাইটি ফ্রি রাইট একটা রাইট রাইট এনভায়রনমেন্ট এনশিওর করতে যাচ্ছি। জি স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি সেটাই একটু একটু ঝালাই নিলাম যে আমরা কি টপিকের উপরে আসি কিনা, না স্যার ভুলে গেছি। একটু একটু অ্যাটেনশন হারালে আপনি কিভাবে ধরে ফেলেন স্যার? আচ্ছা, আমরা আসলে এগুলো ওই অ্যাটেনশন গেটার্স নামে আমাদের একটা ইয়ে আছে। ওই লেসন প্ল্যান মডিউলটা যখন আমরা পড়বো, সেখানে অ্যাটেনশন গেটার নিয়ে আমি আলাদা আলাদা আলোচনা আলোচনা আছে। তো গ্রেট স্যার। পুরস্কারের জন্য ক্যান্ডি বা ছোট ট্রিটস রাখুন। আপনার পুরস্কার দিবেন ক্যান্ডি ট্রিটস, এগুলো আগেই বলা হয়েছে। আপনি বিশ্বাস করবেন কি জানি না, আমি ওদেরকে পাউন্ড কেক কিনে দিয়েছি অনেককে। একটা গ্রুপ, ওরা এক্সেল করেছে, পুরো ক্লাসে সবচেয়ে ভালো করেছে, ওদেরকে আমি পাউন্ড কেক কিনে, বার্থডে কেকের মতো কেক 700-800 টাকা দিয়ে কেক কিনে এনেছি। অসুবিধা কি? গেল, একবার গেল, কিন্তু এটা তো ওর আজীবন এই ইম্প্যাক্টটা থেকে যাবে। পরে আসছে আইসক্রিম, এটা সেটা কত কিছু এরকম করবেন, টুকটাক একটু খরচ করতে হবে। তারপর আসছে উষ্ণতা তৈরি করতে শিক্ষার্থীদের প্রিয় ডাকনাম ব্যবহার করুন। তাদের সাথে একটা ফ্রেন্ড রিলেশনশিপ তৈরি করার জন্য আপনি একটু ওয়ার্ম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। যেমন আপনি ধরেন আপনার একটা ছাত্রর নাম আলমগীর, আপনি আলমগীরকে ডাকলেন, আলমু এদিকে আসো তো, ধরেন এটা একটা নিক নেম। বা ওর ওর পুরা পুরা নাম হলো মোহাম্মদ সদরউদ্দিন, কিন্তু ওর ডাক নাম হলো অপু। আপনি ওর ডাক নামেই ওকে ডাকেন, সদরউদ্দিন নামে ডাকেন না। এটা ওর কাছে খুব ফ্রেন্ডলি একটা বিষয় হবে, সে আগ্রহী হবে যে আমার নাম তো সদরউদ্দিন, হয়তো সদরউদ্দিন নামটা ওর পছন্দও না, মা বাবা রেখেছে কি করবে, কিন্তু আপনি তাকে ডাকেন অপু, অপু ওর ডাক নাম, সেটা ও বেশি পছন্দ করবে। অতএব ডাক নাম ধরে ডাকবেন, ওয়ার্ম ল্যাঙ্গুয়েজ ধরে ডাকবেন, আদরের সুরে ডাকবেন। এখানে আমাদের এই আলোচনা শেষ। আমরা একটু টিচার টকের দিকে যাব। আশা করি এই এতটুকু যতটুকু আলোচনা করেছি ততটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের আসলে আরো 2টা স্লাইড আছে, তাই আমি একটু দ্রুত আগাচ্ছি। আপনারা একটু দ্রুত আগালে আমার সাথে থাকলে আমি শেষ করতে পারবো খুব দ্রুত। না হয় আমাদের এই ক্লাসটা লেগে যাবে 1.5 ঘন্টা। আহ, আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি আবার জি স্যার। জি স্যার, দেখা আমি যাচ্ছে। আবার একটু শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু আসল জিনিস দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে। হুম, জি। জি জি এখন স্যার। দেখা যাচ্ছে। শ্রেণীকক্ষে কার্যকর টিচার টকের বৈশিষ্ট্য। আহ, আসলে ব্যাপারটা হচ্ছে এই এই কোর্সগুলো 6 মাস 1 বছরের কোর্স। এখন 6 মাস 1 বছরের কোর্স যদি আমি 7 দিনে 8 দিনে দিতে চাই, তাহলে কতটুকু কনসাইজ কম্প্রেসড এটা হইতে হবে। সেজন্যই আসলে পসিবল হয় না সবকিছু ঠিক মতো আলোচনা করা, খুব দ্রুত আগায় যাইতে হয়। আর কারণ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কিছু শেখানো না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে কি কি জিনিস একজন টিচারের জানা দরকার সেটা আপনারা নিজেরাই জানবেন, লার্নিংটা নিজের উপরে, কিন্তু সেই স্পার্কটা তৈরি করা, শেখার জন্য একটা আগ্রহ, সেটাই আমার উদ্দেশ্য। কিছু শেখানো না, শেখানোর মতো কিছু নাই। টিচার টক, আপনার 1 নাম্বার, আপনার ক্লাসের টিচার টক মানে আপনার শিক্ষক যে কথা বলেন সেটাকে বলে টিচার টক। এই টিচার টক কেমন হতে হবে? স্পষ্ট এবং সরল, আকাশ স্যারের মতো দেখতে। এই স্যারটা খুবই স্মার্ট, ফ্রেন্ডলি এবং খুবই ওয়ার্ম। সো এখানে দেখেন, হয়তো ননিগোপাল ব্যাপারী স্যারের সাথেও মিলবে, কারণ উনিও চশমা পরেন। আলমগীর স্যার তো একটু আমাদের মতো একটু বয়স হয়ে গিয়েছে, আর সাইবুল স্যারের তো দাঁড়িয়ে আছে। তো আহ, আপনার 1 নাম্বার ইয়া হইতে হবে স্পষ্টতা এবং সরলতা। আপনার কথা কি হতে হবে? ক্লিয়ার এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। কনসাইজ। আপনার কথায়, রাইট, আপনার কথায় ক্ল্যারিটি থাকতে হবে, ক্ল্যারিটি। আপনি কি বলছেন, এমন ভাষা ব্যবহার করতেছেন ভাই, বইয়ের ভাষা, এগুলো ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে না। আপনি কি বলে কালিদাস পণ্ডিত হইতে পারছেন, কিন্তু আপনি টিচার হইতে পারেন নাই, ইফেক্টিভ টিচার হইতে পারেন নাই। অতএব কালিদাস পণ্ডিত আমাদের দরকার নাই, আমাদের একজন ইফেক্টিভ টিচার দরকার। 2 নাম্বার, এটা তাইলে সহজ, স্পষ্ট এবং ভাষায় বিষয়গুলো, স্পষ্ট ভাষায় বিষয়গুলো ব্যাখ্যা করুন। জটিল ধারণাগুলো ছোট ছোট অংশে ভাগ করে বুঝান।
স্টেপ বাই স্টেপ একটা ছোট বিষয় বোঝানোর জন্য প্রয়োজনে 5-10 মিনিট সময় নেন, অসুবিধা নেই। পরের ধাপ, সময় আমাদের খুব সুন্দর একটা হিজাবি আপু, হিজাবি ম্যাডাম, সময় উপযোগী বিরতি দিন। মানে আপনার কথার মধ্যে একটু পজ দিন, একটু একটু থামুন, তাদেরকে প্রসেস করার জন্য সময় দিন। কন্টিনিউয়াস বলে যাবেন না। আমার ক্লাস আমি চেষ্টা করি, কিন্তু আসলে আমার 6 মাসের ক্লাস 7 দিনে করাচ্ছি, তাই আমাকে বুলেটের গতিতে যেতে হচ্ছে। তো সময় উপযোগী বিরতি দিন, মানে অল্প অল্প পজ দিয়ে আপনি ক্লাসটা করান। শিক্ষার্থীদের ধারণা ধরার জন্য কিছু সময় বিরতি দিন। আপনি বলেই যাবেন বলেই যাবেন মাথার উপর দিয়ে গেছে সব, 80%, 20%ও ধরতে পারে নাই, কোনো লাভ আছে? কোনো লাভ। পরেরটাতে যাই, যেমন শিক্ষক প্রশ্ন করার পর কিছু সময় বিরতি দেন, যাতে শিক্ষার্থীরা চিন্তা করতে পারে। এই যে এখানে আছে। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে অংশগ্রহণ এবং উৎসাহ দিতে হবে। সবার অংশগ্রহণকে আপনি উৎসাহ দিতে হবে। কয়েকজন শুধু জুয়েল, আরিফ আর বকুল এরা সব সময় ভালো করে, এদেরকে আপনি ফোকাস করেন, সেটা হওয়া যাবে না। আপনার ইচ এন্ড এভরি স্টুডেন্ট যে ফোকাসড, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। সবাই বুঝেছে কিনা, সবাই অংশগ্রহণ করছে কিনা। ওই বেচারাটা সোহেল, ও স্যার আজকে আমাকে দেখছেও না, প্রশ্নও করছে না, আজকে আমি কথাই বলবো না, এরকম হলে হবে না। আপনি সবার প্রতি অ্যাটেনশন দিতে হবে, ওর নাম ধরে বলতে হবে যে হ্যাঁ সোহেল কি অবস্থা, তুমি কিছু বলছো না কেন, এটা বলো। প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করুন, প্রশংসা করুন, সক্রিয় আলোচনা উৎসাহিত করুন। পরবর্তী স্লাইডে আমরা শিক্ষার্থীদের বিষয়বস্তুর সাথে সংযুক্ত রাখুন, যাতে টপিকের উপরে সে থাকে। টপিকের বাইরে কথা বললে সেটা আপনি স্মার্টলি হ্যান্ডেল করুন, বা বলুন যে আমি ক্লাস শেষে এই বিষয়ে কথা বলবো। যেমন আপনি বলতে পারেন, অসাধারণ, অসাধারণ পয়েন্ট সারা। আর কেউ কি এটা নিয়ে কিছু বলতে চায়? সারার পয়েন্ট নিয়ে অন্যরাও আগ্রহী হবে, বাবা সারাকে অসাধারণ বলছে, আমাকে না কি বলে। কন্টিনিউড অ্যাডাপ্টেবিলিটি, আপনার ক্লাসটা, আপনার লেকচারটা কন্টিনিউয়াস আপনি অ্যাডাপ্টেবল করে নিন। অ্যাডাপ্টেবল করে নেওয়া মানে হচ্ছে মানিয়ে নেওয়া, সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়া। আপনার ক্লাসের সিচুয়েশন সবসময় একরকম হবে না। কখনো এটা বোরিং হবে, ঘুমাতে চাইবে, তখন আপনি একটু উচ্চবাচ্য করে হাসি ঠাট্টা করে ওদেরকে আবার এঙ্গেজ করে নিতে হবে। কখনো ফোকাসড হবে, তখন আপনি, যখন ফোকাস মোডে থাকবে ওরা, তখন আপনি একটু ক্রিটিক্যাল বিষয়গুলো আলোচনা করবেন। আবার আপনি যখন দেখছেন একটু বোরিং হয়ে যাচ্ছে, একটু ঘুম আসছে, একটু তখন আপনি আবার হাসি ঠাট্টা একটু জেনারেল দিকে। এটাকে বলে অ্যাডাপ্টেবিলিটি। আপনার ক্লাসকে অ্যাডাপ্টেবল করে নিতে হবে। পরেরটাতে যাই, স্ক্যাফোল্ডিং বা ধাপে ধাপে সহায়তা। স্ক্যাফোল্ডিং একটা গ্রেট টেকনিক, এটা আমাদেরকে শেখানো হয়েছে। এটা এটা খুবই আমি জোর দিবি। স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং হলো কোনো জিনিস একটা মানুষ একবারে পারে না, তাকে স্ক্যাফোল্ডিং মূলত বিল্ডিং করার সময় যে কিছু কাঠ এটা সেটা দেওয়া হয় না আশেপাশে সাপোর্ট করার জন্য, সেটাকে বলে স্ক্যাফোল্ডিং। মানে একটা ছেলে একটা কিছু সে বড় হওয়ার জন্য আপনি তাকে ধাপে 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 শেখাবেন। কেউ হাঁটা একেবারে শিখে না, পরে পরে মা বাবার সাহায্য নিয়ে নিয়ে হাত ধরে ধরে সে এক সময় হাঁটা শিখে। তো তার ক্লাসের লেসন গুলো একবারে মাথায় ঢুকবে না। স্টেপ বাই স্টেপ, আস্তে 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 আস্তে, 2-এ 2, 4, 4-এ 4, 8, 8-এ 8, 16, এভাবে করে করে আপনাকে আগাতে হবে। এটাকে বলে স্কেফোল্ডিং। সংক্ষেপতা আপনার কথায় থাকতে হবে, কনসাইজনেস, বেশি ইলাবোরেট ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি টপিকগুলো ভাগ করে নেন, একটা ছোট টপিকের উপরে প্রয়োজনে 30 মিনিট কথা বলেন। সংক্ষিপ্ততা থাকতে হবে, বেশি কথা বলা যাবে না, কথা হবে কম, কাজ হবে বেশি। 80% লেকচার না, 20% লেকচার, 80% অ্যাক্টিভিটি। বিষয়বস্তু পরিষ্কারভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করুন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। ইতিবাচক এবং সহায়ক ভাষা। ইতিবাচক, পজিটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তুমি পারবে, হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ তোমারটা প্রায় কাছাকাছি, ওরটা কিন্তু একদমই হয় নাই, কিন্তু আপনি তারপর বলবেন হ্যাঁ তোমারটা কাছাকাছি, আর দুই স্টেপ আসলেই হয়ে যেত, হ্যাঁ তোমার উত্তরটা অলমোস্ট টু দা পয়েন্ট, আর একটু ডানে গেলে হয়ে যেত। এরকম হতে হবে। ইতিবাচক কথা, নেগেটিভ কথা বলা যাবে না। পরেরটা প্রশ্নের কৌশল। প্রশ্নের কৌশল বলতে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করুন যা শিক্ষার্থীদের চিন্তা করতে উৎসাহিত করে। আপনি এমন প্রশ্ন করবেন যেটা তাদেরকে চিন্তা করতে উৎসাহিত করবে। হ্যাঁ, কোনো গতানুগতিক। আকাশ স্যার কিছু বলছেন, আমরা শুনছি না স্যার। নো স্যার, নো স্যার, আমি একটু ওই যে মানে ওকে ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আশেপাশে মনে হয় ভাবি টাবি কেউ আছে, তাদের সাথে কথা বলতেছে। হ্যাঁ, বলে তুমি কেন ভাবো এমনটা হলো। আপনি প্রশ্ন করছেন যে কেউ কোনো প্রশ্ন, তাকে এমন প্রশ্ন করবেন যেটা তাকে চিন্তার সাগরে ফেলে দিবে, আরো জানার জন্য উৎসাহিত করবে।
ভিজুয়াল এবং অভাষাগত সংকেত আমি বলেছিলাম যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ টোন অনেক বেশি ম্যাটার করে আমাদের ওয়ার্ডস এর চাইতে। আমরা কি বলছি এর চাইতে অনেক বেশি ম্যাটার করে আমরা কিভাবে বলছি। বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন, আমার টোনটা কি ফ্রেন্ডলি ওয়ার্ম নাকি ফর্মাল এবং হচ্ছে কুল কোল্ড, এটা হওয়া যাবে। ফিডব্যাক, আপনি তার কথায় ফিডব্যাক দিবেন, হ্যাঁ ভালো হয়েছে, সাবাস, গুড, তোমাকে আমি গুড দিলাম, আরেকজনকে ভেরি গুড দিলাম, আরেকজনকে এক্সিলেন্ট দিলাম। তাদের কথা আপনি প্যাসিভ কোনো মানুষ, প্যাসিভ কোনো টিচার সেখানে হওয়া যাবে না, অ্যাক্টিভ টিচার হতে হবে। সে যেটা প্রত্যেকের কথাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকের কথার একটা ফিডব্যাক দিতে হবে। হ্যাঁ তোমার কথা খুব ভালো হয়েছে, হ্যাঁ আরো ভালো করবে, ইত্যাদি এভাবে করে ফিডব্যাক দিতে হবে। তবে হ্যাঁ, দুর্বলতা জানিয়ে গঠনমূলক প্রতিক্রিয়া দিতে হবে। কারো লেখায় কারো কোনো কিছুতে পারফরমেন্সে খারাপ হয়, আপনি শুধু ভালো 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 বললে কাজ হবে না। তাকে আপনি এভাবে বলতে হবে, হ্যাঁ তোমার পয়েন্টটা ভালো ছিল, তবে এই জায়গাটা মনে হয় একটু খেয়াল করা দরকার। এই জায়গাটা কি তুমি আরেকটু আমি বুঝাই এটা চাও, এটা কি আমি রিপিট করব? এইভাবে করে আপনি তাকে গঠনমূলক ভাবে তার দুর্বলতা জানিয়ে দিবেন। তোমার উত্তর ভালো ছিল, তবে আরো বিশদভাবে ব্যাখ্যা করলে ভালো হতো। উৎসাহ এবং আবেগ, আপনার ক্লাসটা কি মিস্টার বিন চার্লি চ্যাপলিন প্লাস এরিস্টটল হইতে হবে। মিস্টার বিন চার্লি চ্যাপলিন প্লাস সক্রেটিস হইতে হবে। মানে যেমন জ্ঞান গরিমা থাকবে, তেমন আবার কি এক্সাইটমেন্ট থাকবে, ইমোশন থাকবে, উৎসাহ থাকবে। শুধুমাত্র আপনি সক্রেটিসের মতো এই ফিলোসফিক্যাল কথা ব্যাখ্যা বিশ্লেষণ, আপনি একটা গ্রেট টিচার, আপনি একটা অনেক নামি দামি ডিগ্রিধারী, আপনি অনেক বড় মানুষ, আর ওরা কিছুই জানে না, শিখতে আসছে, এরকম হবে না, এরকম হলে হবে না। আপনি তাদের সাথে এমন হইতে হবে, তাদের স্তরে নেমে যেতে হবে। একটা ছোট বাচ্চা আপনার কাছে আসছে, আপনি যদি আপনি হচ্ছেন 6 ফুট লম্বা আর সে হলো 2 ফিট বা 3 ফুট, এখন আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা বলার চাইতে সায়েন্টিস্টরা বলেন যে তার সাথে বসে কথা বলুন, বসুন, যাতে তার লেভেলে আপনি চলে আসেন। বা মাথা নিচু করে এভাবে মাথা নুইয়ে, মানে মাথা নিচু মানে মাথা ওই ধরনের নিচু না, মানে আপনার মাথাটাকে তার লেভেলে নিয়ে এসে শুনুন, তার তার মুখের কাছে কান পেতে দিন। হ্যাঁ হ্যাঁ বলো বাবা কি বলছো, যে আপনার ছাত্রদেরকে এরকম কান পেতে দিবেন, বলবেন হ্যাঁ বলো বলো আমি শুনছি, হ্যাঁ কি বলছো জানি, এই তোমরা নয়েজ করো না। তার মানে ওকে ইম্পর্টেন্স দিচ্ছেন, সে বুঝবে। উৎসাহ আবেগের সাথে আপনি ক্লাসটা করাইতে হবে। সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক ভাষা, সবাইকে রেসপেক্ট করে, কালো সাদা, গরিব গরিব দুঃখী, বাঙালি অবাঙালি, কোনো ধরনের ইউএসএ বাংলাদেশি না ক্যানাডিয়ান, নাকি সে পাহাড়ি, নাকি সে স্থলবাসী না জলবাসী, যেটাই হোক, সব ধরনের বাসিন্দা, সব ধরনের ছাত্রদেরকে আমরা সমানভাবে সম্মান করব। এবং অন্তর্ভুক্তিমূলক ভাষা মানে এখানে কাউকে এক্সক্লুড করে কথা বলবো না, কারো গায়ে লাগে এমন কোনো কথা বলবো না। বৈচিত্র্যকে সম্মান জানাবো। তো টিচার টকের আলোচনা মোটামুটি এখানে শেষ। উপসংহার হলো, কার্যকরী টিচার টক আপনার একটা এফেক্টিভ ক্লাসরুম এনে দিতে পারে। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সহায়তায় আমরা টিচার টক খুব অল্প সময়ে শেষ করে ফেলেছি। আমাদের আরেকটা স্লাইড আছে, এই স্লাইডটা শেষ করে আমাদের আজকের ক্লাস শেষ হবে। তবে আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি একটু আপনাদের থেকে এই টিচার টকের উপর একটু ফিডব্যাক চাই। কেউ যদি কিছু বলতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার আমি বলবো স্যার। জি প্লিজ, আলমগীর স্যার। হ্যাঁ, স্যার আসলে আজকের টোটাল ক্লাসের বা আপনার যে বলার যে বক্তব্যের সব মিলিয়েছিল যে আসলে আমি কেমন টিচার হব, আমি কিভাবে আমাকে উপস্থাপনা করব, আমি কিভাবে শিক্ষার্থীদেরকে আমি দুর্বল হওয়া সত্ত্বেও ওই শিক্ষার্থীকে কিভাবে আমি তাকে আহ, একটু একটু করে তাকে এগিয়ে এনে তাকে পজিটিভ এনে তাকে তাকে দিয়ে কাজ করে নিয়ে এবং তাকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখানো, এবং আহ, মানে তার দুর্বলতাকে ওভারলুক করে এইভাবে টোটালি ক্লাসরুমে আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করবো এবং কিভাবে প্রেজেন্ট করলে পিছিয়ে থাকা বাচ্চারাও এগিয়ে যাবে। এইটাই আসলে মূলত আজকের ছিল, যেটা আসলে আহ, আমি একটু আমাকে বলি, আমি যেমন গত ক্লাসও ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম ও যদি এই করে তাহলে আমার রুম পাঠাই দেবেন, আমার কাছে পাঠাবেন, এই যে কথাটা, তার মানে এই যে তার ভিতরে ভীতি, মানে অর্থাৎ ভীতিহীন পরিবেশে যে তার লেখাপড়ার পরিবেশ যে সে আরো অনেক ভালো করবে। তা আজকে মানে অনেকগুলো বিষয় যে আহ, আমি ব্যক্তিগতভাবে আমি সরি ফর দ্যাট স্যার, আমি 88 থেকে শিক্ষকতা করতে করতে আসলো অনেকগুলো বিষয় আজকে স্যার হলো যে উন্মুক্ত হলো
যে আসলে আমরা অনেকই ভুল শিক্ষার মধ্যে রয়েছি। এগুলো থেকে আসলে কাটিয়ে উঠতে পারলে আসলে আজকে আপনি যে আলোচনা করছেন স্যার, এই যদি আমাদেরকে লং টাইম আরো বেশি টাইম নিয়ে করতে পারলে আমরা আরো ভালো। আমি কিন্তু বারবারই আমি কিছু কিছু ওই কি বলে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি করে আপনি খুব তাড়াতাড়ি করছিলেন। এখন এই যে কথাগুলা আসলে স্যার, আমরা আমি ব্যক্তিগতভাবে আমি অনেক ভুলের ভিতরেই ছিলাম, কিন্তু আমি আসলে অনেকটাই, আমি স্যার অন্য opinion আমি স্যার training পেয়েছি কিন্তু বিভিন্ন সংগঠন, ইসলামী সংগঠন, কিন্তু আজকের এটা এত ভালো লাগে স্যার, এটা বলার কি নাই। আমরা যদি প্রত্যেক টিচার বেশি, আমি যদি এটাকে সবগুলাকে আমার ভিতরে আয়ত্ত আনতে পারি, তাহলে আমি হয়তো বা আমার স্কুলের পরিবেশ বা চেহারা বা বাচ্চাদের মধ্যে আমি হয়তো নতুন একটা দিগন্ত নিয়ে আসতে পারবো স্যার। এটাই স্যার, সংক্ষিপ্ত আকারে, সময় যেহেতু কম স্যার, তা নিয়ে রাইট আসতে পারবো রাইট ইনশাআল্লাহ। রাইট 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 আলমগীর স্যার খুব স্যার সুন্দর করে উনি টিচার টকের বিষয়টা তুলে ধরেছেন এবং ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদেরকে শেয়ার করেছেন। আমরা খুবই প্লিজ, উনি 88 থেকে পড়াচ্ছেন। ওনার বিশাল একটা অভিজ্ঞতা আসলে আছে, ওনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা আরো শিখবো আলমগীর স্যার থেকে, ফিউচার ক্লাসগুলোতে আমরা আরো জানতে চেষ্টা করব। আকাশ স্যার কিছু স্যার একটা বলতে চাচ্ছেন? স্যার আলমগীর স্যারকে দেখে আমার রেসপেক্টেড আব্দুর রাজাক স্যারের কথা মনে পড়ছেন। উনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উনি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আচ্ছা। ওনার বয়সও বোধহয় আলমগীর স্যারের কাছাকাছি হবে, বাট এত মানে এনার্জেটিক এবং হচ্ছে এত মানে শিখতে চান। এই ক্লাস স্যার, আমি গত ক্লাসে দুটো ক্লাস হয়েছে। আমি যদি একদম মানে ট্রু ফ্যাক্ট শেয়ার করি, প্রথম ক্লাসটাতে স্যার আমরা জয়েন করার ইচ্ছা ছিল, বাট আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। জি সেকেন্ড জি। ক্লাসটা স্যার আমি নিজেই ক্লাস নিতে ব্যস্ত ছিলাম, আচ্ছা। বাচ্চাদের পরীক্ষা ছিল। জি আজকের ক্লাস করবো কি করবো না এই ব্যাপারেও আমি খুব কনফিউজ ছিলাম। সত্যি স্যার, মানে আমি আমি জি জি আজকেও জি। একটা ক্লাস স্কিপ হুম। করে, জি তো জি। আমি যখন রিক্সা আসতেছিলাম তো আসার সময় আমার ওয়াইফকে বললাম যে আমার তো একটা ক্লাস একটা কোর্স চলতেছে, তো আপনার আম, মানে প্রথম মনে হয় ভিডিওর বোধহয় 3-4 মিনিট দেখেছি, মানে আমি ট্রুলি শেয়ার করছি যে আসলে ঘটনাটা কি ছিল। তো শোনার পরে আপনার প্রথম দিন থেকে আজকে আজকে 3-4 মিনিট শোনার পর আমার মনে হয়েছে যে ট্রুলি আপনি আসলেই মানে এইটা আসলে 700-800 টাকায় 1000 টাকায় কোনো কোর্স নেন। আর ব্যাপার হচ্ছে কি যে বিষয়টা হলো যে এই যে ডেডিকেশন স্যার, একজন ডেডিকেশন শুরু থেকে ক্লাস, আজকে আমি কেন এনজয় করছি আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আপনি শেখাচ্ছেন। আমি এজ এ স্টুডেন্ট আমাকে আপনি ধরে ধরে নিয়ে আসে আপনি যেভাবে কাজগুলো করছেন, তো সেই কাজগুলো আমি চেষ্টা করবো ক্লাসে করতে। মানে আসলে যদি কারোর মধ্যে লার্নিং অ্যাটিটিউড না থাকে স্যার, আসলে শেখা অসম্ভব। তো ওই অ্যাটিটিউডটা গ্রো করার চেষ্টা করছি স্যার, স্টিল উই আর লার্নার্স। আর হচ্ছে স্যার আমি ভীষণ উপকৃত হচ্ছি। মনে হচ্ছে স্যার একটা ক্লাস যদি দুটা ক্লাস আমি মানে পুরো ভিডিও দেখতে পাই নাই। আমি স্যার বাইকে যখন যাই তখন বাইকের সামনে একটা স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। তো ব্যাপার হচ্ছে মানে আমার সময় হয় না স্যার, ওই কারণে হয়তো আপনি যেতে যেতে আপনার লেকচার প্রথম লেকচারটা অলমোস্ট শুনেছি, দ্বিতীয় লেকচারটা স্যার মিস করে গিয়েছি। বাট আপনার আজকের ক্লাসে অ্যাটেন্ড করার আগে আমি নামাজ পড়ে এসেই এই 10-15 মিনিটস একটু টেবিল ওয়ার্ক করে দেখলাম যে না আসলে এই বিষয়গুলো স্যার এগুলো আমরা প্রতিদিনই ফেস করি বাট কনসিয়াসলি ফেস করছি না। একটু কনসিয়াস হলে পরে সেটা আরো ইমপ্রুভ করতে পারে, সেই জায়গাটা আরো হতে পারে স্যার। একটু কনসিয়াসলি হ্যান্ডেল করা স্যার, এইটুকু করতে পারলে অনেক কিছু হয়। থ্যাংক ইউ রাইট স্যার। রাইট 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 থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ স্যার। আপনার ভালনারেবিলিটি আমাদের উপরে তুলে ধরা এবং অনেস্ট হওয়ার জন্য, অনেস্টলি যে আপনি কয়েকটা বিষয় বলেছেন যে ক্লাস কি জন্য করতে পারেনি, তারপর আপনার যে একটা আগ্রহ একটা ইয়ে আছে আসলে, মানে এটা হচ্ছে আসলে শেয়ার করা আর কিছু না, মানে কোর্স আকারে একটা জিনিস শেয়ার করা। এখন ধরেন আপনাদেরকে আমি কোথায় পাবো? একটা সেমিনার করলে আর এটা অনেক অনেক এইটা টাকা খরচ, অনেক কিছু এটা এখন। আসলে স্যার আমার আমার মনে হয়েছে কি স্যার এখনো টিচাররা জানে না এই বিষয়টা সম্পর্কে, জানেন আপনি। জি জি। আমি যে মাইলস্টোন কলেজের কথা বলে স্যার, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর মাইলস্টোন কলেজ ফর 6-7 ইয়ার্স, এরপরে আমি শাইনে জয়েন করেছি। সেখানেও আমি দেখতে পাচ্ছি যে টিচার্স কমিউনিটি এটা যখন কানেক্টেড হয়ে যাবে, তারা প্রয়োজন এটার প্রয়োজনীয়তা ফিল করলে পরে ডেফিনেটলি তারা করবে স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। রাইট 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 আপনি আপনি ঠিক বলছেন আসলে। আমি সবসময় বলে থাকি যে আপনি আকাশ স্যার, আমি এর মধ্যে একটু আমার ওই যে অ্যাড যে দিয়েছিলাম ওইটা আমি শেয়ার করি একটু, তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে পারবেন। আমি প্রথমে মানে ভিডিওটাতে। স্যার একটু একটু পারমিশন নিয়ে নি স্যার, ওই যে জি জি। স্যার স্যার আমি যদি ভিডিওটা অফ করি স্যার, ভিডিও অফ করে আমি একবার কানেক্টেড হচ্ছি স্যার, মানে এখন একটু বাইরে যেতে হবে স্যার, খুব আর্জেন্ট 10-15 মিনিটের জন্য। তো ওকে আমি ওকে কানেক্টেড থাকবো, আমি ওকে কানেক্টেড ওকে ভিডিওটা অফ করে দিচ্ছি। ফাইন ওকে ফাইন স্যার, ঠিক থ্যাংক আছে ইউ ঠিক থ্যাংক আছে, ইউ ইটস ওকে ইটস থ্যাংক ওকে। ইউ। সো বলছিলাম মানে যে আসলে যে অ্যাডটা বানিয়েছিলাম সাইফুল স্যার, আলমগীর স্যার, সেটা হলো যে ওই অ্যাডটাতে আমি প্রথমে দিয়েছিলাম যে আমাদের দেশের অধিকাংশ শিক্ষক আসলে পড়াতে জানেন না।
এই এই কথাটা আমি অ্যাড করেছিলাম। পরে আমি চিন্তা করলাম না, কথাটা তো একটু সবাইকে হিট করবে, এটা তো ঠিক হবে না। আসলে কিন্তু এটা ট্রু ফ্যাক্ট। এটা আমি যদিও বা আমার অ্যাড থেকে, আমার বিজ্ঞাপন থেকে আমি বাদ দিছি, অন্য একটা কথা অ্যাড করেছি, কিন্তু এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। আমার ইউনিভার্সিটি লেভেলের টিচার, প্রাইমারি লেভেলের টিচার, মিডল স্কুল, হায়ার মিডল স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমি আমার জীবনে, বিশ্বাস করবেন কিনা জানি না, আই ডোন্ট নো, আমি আমার জীবনে একজন টিচার, একজন, নট এ সিঙ্গেল পার্সন আমি পাই নাই যাকে আমি একজন আইডিয়াল, নলেজেবল, প্যাডাগজিক নলেজ আছে, প্যাডাগজিক্যাল, টেকনিক্যাল নলেজ আছে, এরকম একজন টিচার আমি আমার জীবনে পাইনি। ভালো ভালো স্কুল কলেজে পড়ছি, সরকারি স্কুলে পড়েছি, বেসরকারি কলেজে পড়েছি, ইংলিশ মিডিয়াম কলেজে পড়িয়েছি, কিন্তু আমি এরকম, মানে এরকম এই এই বিষয়গুলো জানা আছে, অ্যাডোলেসেন্ট সাইকোলজি, এটা ওটা, আমি দেখিনি কি পড়ায় না পড়ায় নিজেরাও জানে না, গতানুগতিক, গতানুগতিক। তো ওই ওই ইয়া থেকে বের হওয়ার জন্য আমি এই কোর্সের আসলে ব্যবস্থা, আমাদের লাস্ট স্লাইড, এটা আমরা শেষ করে ফেলবো, আর বেশিক্ষণ আমাদের লাগবে না, বেশিক্ষণ হ্যাঙ্গিং রাখবো না। শ্রেণীকক্ষে দ্বন্দ্ব সামলানো, ক্লাসরুম কনফ্লিক্ট আমরা কিভাবে সামলাবো। 1 নাম্বার হচ্ছে আপনি আওয়াজ উঁচু করবেন না ছাত্রদের সাথে, সে চিল্লাপাল্লা করুক, আপনি কোনোভাবেই এই স্যার, চুপ স্যার থাকো। স্লাইড স্লাইড আসছে না। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি শেয়ারে ছিল, আবার দিচ্ছি। হ্যাঁ, পেলাম। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে না? জি জি। ওকে ওকে। 1 নাম্বার হচ্ছে আওয়াজ উঁচু করব না। আমরা মা বাবারা এবং টিচাররা বেশিরভাগ সময় কি করি আলমগীর স্যার, ছেলে মেয়ে চিল্লাপাল্লা করতেছে, ছাত্ররা চিল্লাপাল্লা করতেছে, আমিও চিল্লাপাল্লা করি, এই কথা বলবে না, চুপ থাকো, হইলো ব্যাপারটা। এরাও চিল্লাচ্ছে, আপনিও আপনি কি শিখালেন তাইলে? আপনি তো শিখালেন যে চিল্লাই এটাকে থামাইতে হয়, শাউটিংকে উল্টা শাউট করে থামাইতে হয়। নো, কখনো না কখন। আপনি কি শিখাইলেন? আপনি নেগেটিভ জিনিস শিখাইলেন তাইলে। আপনি নিজেই শাউট করছেন, আর আপনি বলছেন শাউট না করতে। হইলো কাজটা? হইলো না। সেই জন্য আওয়াজ উঁচু করছে এমন ছাত্রদেরকে, ইরিটেটেড এক্সাইটেড ছাত্রদেরকে আমরা কখনোই আওয়াজ উঁচু করে বলবো না। বলবো, বাবা শান্ত হও, আমরা শান্তভাবে ব্যাপারটা আলোচনার মাধ্যমে কনফ্লিক্টটা সলিউশন করব। আসো, তোমার বক্তব্য বলো। এই রহিম, তুমিও আসো, তোমার কথাও বলো, আমি শুনবো তোমাদের দুপুরের কথা। এদিকে আমার কাছে আসো। 2 নাম্বার, প্রত্যাশিত আচরণ মডেল করুন। ও চিল্লাচ্ছে, আপনিও চিল্লাবেন না। ওর কাছে আপনার চাওয়া কি? আপনি শান্ত থেকে তাকে সেটা বুঝাই দিবেন যে শান্ত থেকেও একটা প্রবলেম সলভ করা যায়, চিল্লাতে হয় না। 3 নাম্বার, উত্তেজিত বা রাগান্বিত শিক্ষার্থীকে স্পর্শ করবেন না। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যে ছেলে রেগে গেছে, এজিটেটেড হয়ে গেছে, অনেক চিল্লাফাল্লা করছে, দেখেন এই ছেলেটা, তাকে টাচ করবেন না। এটা খুব ইম্পর্টেন্ট। বডি টাচ একদম করা যাবে না। বডি টাচ করলে সে আরো ইরিটেট হইতে পারে, সে তার মা বাবাকে কমপ্লেন দিতে পারে, অমুক স্যার আমাকে এত জোরে ধরছে যে আমি খুব ব্যথা পাইছি। পরে শিক্ষার্থীকে বসিয়ে রাখার চেষ্টা করুন, দাঁড়াতে দিবেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, রাগ অবস্থায় দাঁড়ানো থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, প্রয়োজনে ওযু করো, নামাজ পড়ো। তো সেই জন্য আমরা ওই ওই শিক্ষা থেকেও এটা পাই। আসলে আমাদের আমাদের রাসূল তো আসলে সর্বেসর্বা, ওনার শিক্ষাগুলো অ্যাপ্লাই করলে তো আর কিছুই লাগবে না। তো দেখেন, শিক্ষার্থীকে বসিয়ে রাখার চেষ্টা করবেন, সে যাতে না দাঁড়ায়, দাঁড়াতে না পারে। একটু বসো বাবা, বসো বসো, কিন্তু গায়ে টাচ করবেন না, বসো, একটু বসো, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি বলছি, আমি দেখছি ব্যাপার। পরে শিক্ষার্থীটিকে এবং ক্লাসের বাকিদেরকে আশ্বস্ত করুন। ওই শিক্ষার্থী যে রেগে গেছে এবং অসন্তুষ্ট, এবং বাকি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করুন যে আমি আমি তোমাদের স্যার, আমি তোমাদের স্যার, আলমগীর স্যার, সাইফুল স্যার, আকাশ স্যার, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমি ব্যাপারটা দেখতেছি, তোমরা একটু শান্ত হও বাবা, আমি ব্যাপারটা দেখতেছি। এভাবে আশ্বস্ত করুন। পরেরটা, সাহায্যের জন্য অন্য শিক্ষার্থীকে পাঠান। ওই অবস্থায় কোন একজন শিক্ষার্থীকে ডেকে আপনি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠান, প্রধান টিচারের কাছে পাঠান, তিনি আসলে ব্যাপারটা অনেক শান্ত হয়ে যাবে। অবিলম্বে ঘটনাটি নথিভুক্ত করুন। আর ঘটনাটা যদি ওরকম সিরিয়াস কেসে চলে যায়, তাহলে কে কোথায় কখন কিভাবে কার সাথে, সেটা আপনি ডিটেলস লিখুন। পরেরটা, লিস্ট মেথড আপনি অ্যাপ্লাই করেন। লিস্ট মেথড মানে কি জানেন? লিস্ট মেথড, এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে সংক্ষিপ্ত একটা শব্দ, LEAST। এল দিয়ে লিভ ইট অ্যালোন, ই দিয়ে এন্ড দ্য অ্যাকশন ইনডিরেক্টলি, এই দিয়ে অ্যাটেন্ড মোর কেয়ারফুলি, এস দিয়ে স্পেল আউট ডিরেকশনস, টি দিয়ে ট্রিট স্টুডেন্ট প্রোগ্রেস। 1 নাম্বার কাজ হলো
যে কোনো সংজ্ঞাতে আপনি মাথা ঘামাইতে হবে না, ইগনোর করেন যতটুকু সম্ভব, লিভ ইট এলোন। এটা আপনি আপনি দেখেও না দেখার ভান করেন। বেশিরভাগ সংঘাত নিজে নিজে সমাধান হয়ে যায়, আপনি সেখানে ইনভলভ হলে ব্যাপারটা আরো বড় হবে। আপনি দেখেও না দেখার ভান করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি সম্ভব হয় এই কাজটা, যে কনফ্লিক্টটা চলতেছে সেটা আপনি ইনডাইরেক্টলি এন্ড করেন। ইনডাইরেক্টলি এন্ড করা মানে হচ্ছে কি, আপনি ওই ছাত্রের কাছাকাছি গেলেন, ছাত্রের একদম বডির কাছাকাছি, তখন সে নিজেই বুঝতে পারবে যে স্যার তো বুঝে গেছে, আমি যে প্রবলেম তৈরি করতেছি স্যার তো বুঝে গেছে। এতে করে কি হবে, অন্যদের ক্লাসের যে ক্লাস ওয়ার্ক চলতেছে সেটাতে ডিস্টার্ব হবে না। ওই ছেলেও বুঝে যাবে যে স্যার আমাকে কি বোঝাতে চাচ্ছেন, আমি শান্ত হইতে চাই, শান্ত হওয়া উচিত, এটা বোঝাতে চাচ্ছেন। এটা হচ্ছে এন্ড দ্য অ্যাকশন ইনডাইরেক্টলি। 3 নাম্বার হচ্ছে অ্যাটেন্ড মোর ফুলি। এই দিয়ে অ্যাটেন্ড মোর ফুলি, আপনি কাজটা ওর আরো সামনে যান, ওর থেকে পুরো জিনিসটা জেনে নেন। হ্যাঁ বাবা বলো কি সমস্যা, একটু বলো তো আমাকে, কে তোমাকে পুশ করছে, কি প্রবলেম, এই তুমি ওকে কি করছো, ও আবার বলবে স্যার ও আমাকে করছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের কথা আমি শুনবো, এখন একটু ক্লাসটা শেষ করি, একটু মনোযোগ দিবা প্লিজ, এভাবে করে বলবে। 4 নাম্বার, স্পেল আউট ডিরেকশনস। তাদেরকে স্পেল আউট ডিরেকশন মানে হচ্ছে তাদেরকে স্কুলের নিয়ম নীতি সম্পর্কে বলে দিবেন, যে দেখো আমাদের স্কুলে এই রুলস রেগুলেশনস কিন্তু আছে, এগুলো মেনে নিয়েই তোমরা এখানে ভর্তি হয়েছো। অতএব এটা হচ্ছে কখন 4 নাম্বার স্টেপ, প্রথমে এটা বলবেন না, এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। যখন সিচুয়েশন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, যে দেখো আমাদের স্কুলের তো কিছু নিয়ম কানুন আছে, তুমি এগুলো মেনেই তো এখানে ভর্তি হয়েছো, এখন দেখো তুমি যদি এরকম করো তাহলে আমি প্রিন্সিপাল স্যারকে বলতে হবে, তোমার প্যারেন্টসকে বলতে হবে, এবং ওদেরকে, এটাকে বলে স্পেল আউট ডিরেকশনস। 5 নাম্বার হলো টি দিয়ে, এই যে লিস্ট মেথড, LEAST, লিস্ট, টি দিয়ে ট্রিট স্টুডেন্ট প্রোগ্রেস। স্টুডেন্টদের কি অবস্থা, স্টুডেন্টদের প্রোগ্রেস মানে হচ্ছে যে যে কার সাথে কখন কি ঘটনা, কে কাকে মারছে, কোথায় মারছে, পুরো ঘটনাটা আপনি লিখে ফেলুন ইনস্ট্যান্টলি, লিখে আপনার প্রিন্সিপালকে, প্রধান শিক্ষককে, আপনার অ্যাডমিনিস্ট্রেটরকে জমা দিন। এটা হচ্ছে লিস্ট মেথড। তাইলে আমাদের আজকের ক্লাসরুম কনফ্লিক্ট সম্পর্ক আলোচনা প্রায় শেষ। আওয়াজ উঁচু করবেন না, প্রত্যাশিত আচরণ মডেল করুন। আপনি আপনি ওদের মধ্যে যা চাচ্ছেন তা নিজেই করে দেখান। তারপর উত্তেজিত বা রাগান্বিত শিক্ষার্থীকে স্পষ্ট করবেন না, শিক্ষার্থীকে বসিয়ে রাখার চেষ্টা করুন, এবং শিক্ষার্থীটিকে এবং ক্লাসের বাকিদেরকে আশ্বস্ত করুন যে প্রবলেমটা আপনার হাতে আছে, আপনি এটা সমাধান করতে পারবেন। অতএব তাদেরকে ব্যস্ত হতে হবে না, সাহায্যের জন্য অন্য শিক্ষার্থী পাঠান। তো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা আসলে মোটামুটি শেষ। এখন যারা উপস্থিত আছেন, আলমগীর স্যার, সাইফুল স্যার, আপনাদের কোনো মতামত, কোনো প্রশ্ন থাকলে মোস্ট ওয়েলকাম, না হয় আমরা আমাদের ক্লাস শেষ করব। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে। আসলে তো এই কম সময়ে এত বিস্তর এবং আহ, এত লম্বা এবং এত সুন্দর একটা মানে একটি আলোচনা স্যার, মানে আরো 1 ঘন্টা ভালো হতো, কিন্তু আসলে তো স্যার সময় আসলে সম্ভব। সবার সবার সময়ের স্বল্পতা আছে, কনস্ট্রেইন আছে, টাইম কনস্ট্রেইন আছে, এই জন্যই আসলে কোর্সটা, এটা সামনে আরো বিশদ আকারে আসবে। আমি কোর্সটা সামনে 1 মাসের করব, এখন না, আরো পরে কয়েকটা ব্যাচ চলে যাক। এটা 1 মাসের করা ছাড়া আসলে উপায় নেই। তো কারণ এভাবে করে দ্রুত আগালে কিছু জিনিস মাথায় ঢোকে, কিছু জিনিস ঢোকে না। কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের মধ্যে এই বিষয়গুলো জানার জন্য, আরো রিসার্চ করার জন্য একটা স্পার্ক তৈরি করা। আমি কিন্তু সব দিতে পারবো না একটা ক্লাসে, বা 7টা ক্লাসে, 10টা ক্লাসে। আপনারা নিজে নিজে একটু রিসার্চ করে একটু তৈরি করলে সেটাই ভালো। সাইফুল স্যার কিছু বলবেন? হ্যাঁ স্যার, কিছু বলবো, একটা প্রশ্ন আর কি। জি প্লিজ। এফেক্টিভ ফিল্টারের এক জায়গায় একটা ইয়ে ছিল, অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক টেকিং, এটা যদি আরেকটু আমাকে আরেকটু, হ্যাঁ ঠিক আছে। explain- হ্যাঁ আসলে ব্যাপারটা আসলে হয়তো অনেকের অনেকের কাছে ক্লিয়ার না, অনেকে হয়তো লজ্জা পাচ্ছেন হয় বলতে। সেটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক টেকিং। এটা মানে কি? এটার মানে হচ্ছে যে আমি যে, সাইফুল স্যার, আমি যে, আপনি ইংলিশ পড়ান, আমি ইংলিশ দিয়ে বলি, আমি যে একটা সেন্টেন্স বলবো, আপনি একটা ছাত্রকে বললেন যে তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও ইংলিশে, 2 মিনিট সময় তোমাকে দেয়া হলো। এখন তার একটা রিস্ক আছে। রিস্ক কি? যে এরা তো মনে হয় আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার তো মনে হয় সেন্টেন্সটা ঠিক হবে না, স্যার কি মনে করবে যে এতদিন কি পড়াইলাম আর এ কি বলতেছে। এই যে এই এত রিস্ক থাকার পরও সে যদি এগিয়ে আসে না, সাইফুল স্যার তো ওরকম না, আর আমি তো শিখতেছি, আমি তো ভুল করবই, এই যে রিস্ক গুলো নেয়ার, আমাকে ঠাট্টা করবে, আমাকে মক করবে, তারপর আমি শিখতেছি, আর তারপর আমি আরো শিখতে চাচ্ছি, আমি পারফর্ম করতেছি, এটাকে বলে অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক টেকিং।
রিস্ক নেয়ার একটা মানসিকতা তার মধ্যে থাকতে হবে, পজিটিভ, নেগেটিভ, এটাকে বলে অ্যাটিটিউড। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আমাদের নির্দিষ্ট টাইমের বাইরে আসলে আমাদের ক্লাসটা হয়ে গেছে স্বাভাবিকভাবে। অনেক 6 মাসের লম্বা কোর্স, এটা আসলে 7 দিনে 8 দিনে করানো অনেক জটিল একটা বিষয়। আমি 6 মাসের কোর্সটা আপনাদেরকে এই 7 দিনে কম্প্রেস করে আনার চেষ্টা করছি, যেটা কিনা ইম্পসিবল কাজটাই আমি পসিবল করার জন্য এখানে আসছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর অ্যাক্টিভ পার্টিসিপেশন, আই অ্যাপ্রিসিয়েট ভেরি মাচ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার ফর জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম স্যার।